বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ষষ্ঠ সেশনের দ্বিতীয় পাঠ। গত পাঠে আমরা শিশুদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করেছি এবং কিছু ওষুধ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা শিশুদের কিছু ধাতুগত ওষুধ নিয়ে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস থাকবে এবং ক্লাসের শেষে আমরা টিকার খারাপ প্রভাবে যে সকল ওষুধ ভালো কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফসফরাসের শিশুরা হয় লম্বা, পাতলা এবং তাদের চোখ হয় উজ্জ্বল, নীল, আকর্ষণীয়। ফসফরাসের শিশুরা হবে লম্বা এবং তারা চিকন হবে, মানে পাতলা হবে, এবং তাদের চোখগুলো হয় উজ্জ্বল, নীল, আকর্ষণীয়, মানে তাদেরকে দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। তাদের আঙ্গুল হয় লম্বা লম্বা ও সুন্দর, মানে তাদের হাতের পায়ের আঙ্গুলগুলো হয় লম্বা লম্বা এবং সুন্দর। তারা খুব দ্রুত বৃদ্ধি পায়, তারা খুব দ্রুত লম্বা হয়ে যায় এবং তারা অপরিচিত মানুষের সাথে দ্রুত সম্পর্ক তৈরি করতে পারে। তারা অপরিচিত কারোর সাথে খুব দ্রুত সম্পর্ক করে ফেলে। তাদের শখ হলো শৈল্পিক সৃজনশীল কাজ করা এবং তারা হয় এক্সট্রোভার্টেড, অর্থাৎ তারা তাদের মনের কথা অন্যের কাছে প্রকাশ করে, নিজের মধ্যে রাখে না। তারা তাদের মনের যত কথা আছে তা অন্যের কাছে প্রকাশ করে, নিজের মধ্যে কোনো কিছুই গোপন রাখে না। যদি রোগীর চোখ হয় উজ্জ্বল, নীল, আকর্ষণীয় কিন্তু রোগী হয় মোটা এবং এর সাথে রোগী গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে, তাহলে লোবেলিয়া ইনফ্লেটা ভালো কাজ করে। আমরা জানি যে সকল রোগীদের চোখ হয় উজ্জ্বল, নীল, আকর্ষণীয় তাদের জন্য ফসফরাস ভালো কাজ করে যদি রোগী লম্বা পাতলা হয়, এর সাথে যদি রোগী লম্বা এবং পাতলা হয়। কিন্তু রোগী যদি মোটা হয় এবং এর সাথে তার গ্যাস্ট্রিকের সমস্যাও থাকে, তাহলে তার ওষুধ হবে লোবেলিয়া ইনফ্লেটা। ফসফরাসের রোগীরা হয় লম্বা পাতলা আর লোবেলিয়া ইনফ্লেটার রোগীরা হয় মোটা এবং তাদের গ্যাস্ট্রিকের সমস্যা সবসময় দেখা দেয়। ফসফরাসের সাথে লোবেলিয়ার এই পার্থক্য মনে রাখতে হবে। ফসফরাসের রোগীরা হয় লম্বা ও পাতলা গঠনের আর লোবেলিয়া ইনফ্লেটার রোগীরা হয় মোটা। এটা দিয়ে আমাদেরকে ফসফরাস এবং লোবেলিয়া ইনফ্লেটার মধ্যে পার্থক্য করতে হবে। যে সকল ওষুধের রোগীরা রোমান্টিক হয়: এন্টিমক্রুড, কার্সিনোসিন, ফসফরাস, কোকুলাস ইন্ডিকা। এন্টিমক্রুড, কার্সিনোসিন, ফসফরাস, কোকুলাস ইন্ডিকা এই চারটা ওষুধের রোগীরা সাধারণত রোমান্টিক হয়, তারা সব কিছুতে রোমান্টিক ভাব দেখায়। ফসফরাসের বাচ্চারা চেম্বারে এসে ডাক্তারের সাথে সম্পর্ক গড়ে তোলে। দেখবেন অনেক বাচ্চারা আছে যারা চেম্বারে এসে ডাক্তারের সাথে একটা সম্পর্ক তৈরি করে। তারা বলে, আঙ্কেল এটা কি তোমার কলম, এটা কি তোমার চশমা, মানে বিভিন্ন জিনিস দেখায়, বলে কি এটা কি তোমার, এটা কি, এটাতে কি করে, মানে ডাক্তারের সাথে একটা সম্পর্ক তৈরি করে। ডাক্তার সুনিমা সরকার বলেন, ফসফরাসের বাচ্চারা চেম্বারে এসে ডাক্তারের সাথে সম্পর্ক গড়ে তোলে। তারা বলে, আঙ্কেল এটা কি তোমার কলম, এটা কি তোমার চশমা ইত্যাদি বলে ডাক্তারের সাথে ভাব জমায়। ক্লিনিক্যাল টিপস। ডাক্তার হেনিম্যানের মতে যদি কোনো রোগী দীর্ঘদিন যাবৎ তরল পায়খানা বা উদ্রাময়ে ভোগে, তাহলে ফসফরাস তার জন্য খুবই উপকারী ওষুধ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। এটা সাধারণ কারো ক্লিনিক্যাল টিপস না, এটা ডাক্তার হেনিম্যানের ক্লিনিক্যাল টিপস। আর আপনি যদি এই লক্ষণটা পান তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি নিজেও পাইছি এটা দিয়ে। ডক্টর হেনিম্যানের মতে যদি কোনো রোগী দীর্ঘদিন যাবৎ তরল পায়খানা বা উদ্রাময়ে ভোগে, মানে যারা দীর্ঘদিন যাবৎ উদ্রাময়ে ভুগতেছে, মানে কোনো কারণ ছাড়াই তার সবসময় উদ্রাময় হয় বা তার পায়খানাটা নরম হয়, তাহলে তাদের জন্য ফসফরাস খুব ভালো কাজ করবে। অ্যালেন্সকি নোটে লেখা আছে ফসফরাস ওষুধে, হেনিম্যান সেজ অ্যাক্টস মোস্ট বেনিফিশিয়ালি হোয়েন পেশেন্ট সাফার্স ফ্রম ক্রনিক লুজ স্টুল অর ডায়রিয়া। ফসফরাসের শিশুরা লবণাক্ত খাবার, আইসক্রিম এবং ঠান্ডা খাবার পছন্দ করে, কিন্তু মিষ্টি অপছন্দ করে। ফসফরাসের শিশুরা লবণাক্ত খাবার, আইসক্রিম এবং ঠান্ডা খাবার পছন্দ করে, কিন্তু তারা মিষ্টিটা তেমন একটা পছন্দ করে না। লাইকোপোডিয়ামের শিশুরা স্কুলে খুবই শান্ত, ভদ্র থাকে এবং ভালো রেজাল্ট করে। তারা স্কুলে খুব শান্ত স্বভাবের থাকে, ভদ্র থাকে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে এবং তাদের রেজাল্টও খুব ভালো থাকে। সবাই তাকে ভালো বলে। সে যখন ভদ্র, শান্ত
ভালো রেজাল্ট করে, এই জন্য সবাই তাকে খুব ভালো বলে। কিন্তু সে বাসায় কাছের মানুষের সাথে খুবই ঝগড়াটে, বদরাগী, বসের নিয়ে আচরণ করে। মানে যাদের সাথে তার ভালো সম্পর্ক বা বাসার মানুষের সাথে সে খুব ঝগড়াটে থাকে, বদরাগী আচরণ করে এবং বসের নিয়ে আচরণ করে। মানে তাদের মধ্যে দুই ধরনের ব্যবহার দেখা দেয়। অপরিচিত বা বাহিরের মানুষের সাথে সে খুবই শান্ত, ভদ্র, এই ধরনের স্বভাব দেখায়। কিন্তু যখন সে কাছের মানুষের কাছে যায় তখন সে খুবই ঝগড়াটে থাকে, বদরাগী থাকে এবং তাদের সাথে বসের নিয়ে আচরণ করে, অর্থাৎ তাদেরকে সবসময় অর্ডার দেয়। তারা একা থাকতে ভয় পায়, তবে পাশের রুমে কেউ থাকা পছন্দ করে। যখন তারা একা থাকে তখন তারা একা থাকাটা তারা ভয় পায়। তারা একা থাকতে ভয় পায়, তবে পাশের রুমে কেউ থাকা পছন্দ করে, কিন্তু একই রুমে কেউ থাকা অপছন্দ করে। তারা হয় ভীরু স্বভাবের। একই রুমে তার সাথে কেউ থাকবে, সে এটা পছন্দ করে না, কিন্তু আবার কেউ না থাকবে সেটাও অপছন্দ করে। এই জন্য পাশের রুমে কেউ থাকুক, সে এটা পছন্দ করে। তারা যখন কোনো কাজ শুরু করে তখন তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে, কিন্তু কাজ শুরু করার পর ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যখন সে একটা কাজ হাতে নেয় তখন সে মনে করে যে আমি এই কাজটা করতে পারবো, আমি কি সাকসেস হব, এই নিয়ে সে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। যখন সে কাজটা শুরু করে তখন ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। এই জন্য যারা বক্তৃতা দেওয়ার সময় প্রথমেই নার্ভাস থাকে, কিন্তু যখন সে তার বক্তৃতা শুরু করে তখন সে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পায় বা আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে। তাদের জন্য লাইকোপোডিয়াম খুব ভালো মেডিসিন। লাইকোপোডিয়ামের শিশুদের হাতের লেখা খুবই বাজে থাকে, তারা যা লিখে তা নিজেই পড়তে পারে না। এটা কিন্তু লাইকোপোডিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। যে সকল শিশুরা খুব বাজেভাবে লেখে, নিজের লেখা নিজেই পড়তে পারে না, তাদের জন্য কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করবে। বোরিক ম্যাথমেটিকাতে লেখা আছে লাইকোপোডিয়াম ক্যান নট রিড হোয়াট হি রাইটস, মানে সে যা লেখছে সে নিজেই তা পড়তে পারে না। তারা তাদের কথোপকথনের শেষটা খুব দ্রুত করে, কারণ তারা ভয় পায় যে তাদের যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে তা প্রকাশ পেয়ে যাবে। মানে তারা কোনো বাক্য বলার সময় শেষের কথাটা খুব দ্রুত বলে, মানে তারা ভাবে যে আমার যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে সেটা প্রকাশ পেয়ে যাবে। একা থাকতে ভয় পায়, তবে পাশের রুমে কেউ থাকা পছন্দ করে, কিন্তু একই রুমে কেউ থাকা অপছন্দ করার প্রধান ওষুধগুলো হলো লাইকোপোডিয়াম, কেলিকার্প, কোনিয়াম। একা থাকতে ভয় পায়, তবে পাশের রুমে কেউ থাকা পছন্দ করে, কিন্তু একই রুমে কেউ থাকা অপছন্দ করার প্রধান ওষুধগুলো হলো লাইকোপোডিয়াম, কেলিকার্প, কোনিয়াম। লাইকোপোডিয়ামের শিশুরা মিষ্টি জাতীয় খাবার এবং গরম খাবার পছন্দ করে। আর আমরা সবাই জানি লাইকোপোডিয়ামের শিশুরা মিষ্টি জাতীয় খাবার এবং গরম খাবার পছন্দ করে। এটা কিন্তু লাইকোপোডিয়ামের খুব গুরুত্বপূর্ণ সিমটম। ডাক্তার ফেরিন হন্টনের মতে একুইড পিত্ত বা কিডনি পাথরজনিত শুল বেদনায় লাইকোপোডিয়ামের 6, গলার সমস্যায় লাইকোপোডিয়ামের 30, গ্যাস্ট্রিকের সমস্যায় লাইকোপোডিয়ামের 200 এবং মানসিক সমস্যায় লাইকোপোডিয়ামের 1M ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে কোনো রোগীর যদি পিত্ত বা কিডনি পাথরজনিত শুল বেদনা দেখা দেয়, মানে কারো পিত্তে পাথর আছে বা কিডনিতে পাথর আছে, এখন এটার জন্য তার প্রচণ্ড ব্যথা দেখা দিছে, তখন যদি লাইকোপোডিয়াম নির্দেশিত হয় তাহলে লাইকোপোডিয়ামের 6 ভালো কাজ করবে। যদি কারো গলায় সমস্যা দেখা দেয় আর তার লক্ষণগুলো লাইকোপোডিয়ামকে নির্দেশ করে, তখন লাইকোপোডিয়ামের 30 ভালো কাজ করবে। যদি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যায় লাইকোপোডিয়ামের 200 ভালো কাজ করবে। আর কোনো মানসিক সমস্যার কারণে যদি আমরা রুগীকে লাইকোপোডিয়াম দিই তাহলে তাকে 1M দিতে হবে বা এর উচ্চ শক্তি দিতে হবে। এটা ডাক্তার ফেরিন হন্টনের মতে, কারণ উনি এই ধরনের সমস্যায় লাইকোপোডিয়ামের এই পটেন্সি দিয়ে উনি ভালো রেজাল্ট পাইছেন, এই জন্য তিনি এটা প্রকাশ করছেন। আমরা যদি এই লক্ষণ মানে এই ধরনের সমস্যায় লাইকোপোডিয়ামের এই পটেন্সিগুলো ব্যবহার করি তাহলে আমরাও ভালো রেজাল্ট পাবো। ব্রাইটাকার্ভ। ব্রাইটাকার্ভের শিশুদেরকে নির্জীব এবং বোকাটে দেখায়। ব্রাইটাকার্ভের শিশুদেরকে দেখলেই বোঝা যায় যে তারা নির্জীব, মানে তাদের ভিতরে কোনো রসকস নেই এবং তাদেরকে একটা বোকাটে ভাব দেখা দেয়, তাদের মধ্যে একটা বোকাটে ভাব দেখা দেয়।
অল্প বয়সী যেমন 3-4 বছরই তাদের মধ্যে মনোযোগের অভাব দেখা দেয়, মানে তাদের কোনো কিছুতেই মনোযোগ থাকে না, তারা কোনো একটি বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। কোনো একটা কাজ শুরু করছে বা পড়ালেখা করতেছে, সে একটা বিষয়ে বেশিক্ষণ মনোযোগটা ধরে রাখতে পারে না। যেমন তারা একটি জিনিস দিয়ে বেশিক্ষণ খেলা করে না, তারা কোনো একটা জিনিস দিয়ে বেশিক্ষণ খেলা করে না, একটু পর পর তারা তাদের খেলার জিনিস পরিবর্তন করে। টেন ইজ ব্রাইটার কার্ভের রুগীরা মানসিক পরিশ্রম করলে তাদের মাথা ব্যথা করে, মানে যাদের বয়স 18, 19, 20 বছর, তারা যদি মানসিক পরিশ্রম করলে তাদের মাথা ব্যথা দেখা দেয়। তাদের মনোযোগের অভাবের সাথে স্মৃতিশক্তির দুর্বলতাও দেখা দেয়, অর্থাৎ তারা হয় ভুলমন, মানে তারা কোনো কিছু মনে রাখতে পারে না, তাদের স্মৃতিশক্তি থাকে অনেক দুর্বল। তাদের বোকা ভাবের সাথে লাজুক ভাবও দেখা দেয়, তারা যেমন বোকা থাকে তাদের মধ্যে তেমন লাজুক ভাবটাও দেখা দেয়, তারা খুবই লাজুক স্বভাবের হয়। তাদের অনেক ভয় রয়েছে, তার মধ্যে একটি হলো খোলা জায়গায় ভয় পায়, মানে কোনো খোলা স্থানে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে সেই জায়গায় ভয় পাবে। এটা কিন্তু কোনো কারণ নাই, কারণ ছাড়াই সে খোলা জায়গায় ভয় পায়, মানে কোনো খোলা স্থানে সে যেতে পারে না, খোলা স্থানে ভয় পায়। এটা কিন্তু ব্রাইটার কার্ভের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। এটা বোরল্যান্ড ম্যাথামেটিকাতে এই সিমটমটা দেওয়া আছে, যা ব্রাইটার কার্ভের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। খোলা জায়গায় ভয় পাওয়া ব্রাইটার কার্ভের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তারা কারো হস্তক্ষেপ পছন্দ করে না, তারা খুব সহজেই বিরক্ত হয়, তারা কোনো কাজ করতেছে এর ভিতরে যদি কেউ হস্তক্ষেপ করে সেটা তারা পছন্দ করে না, এই জন্য তারা খুব সহজেই বিরক্ত হয়। তারা সব কিছুতে দেরি করে, যেমন কথা বলতে, হাঁটতে, দাঁত উঠতে, মানে তাদের মাইলস্টোনগুলো সব কিছুতে দেরি হয়। যেমন তারা দেরিতে কথা বলে, দেরিতে দাঁড়ায়, দেরিতে তাদের দাঁত উঠে, মানে তাদের বৃদ্ধিটা সব কিছুই দেরিতে হয়। বয়স বাড়ার সাথে সাথে স্কুল থেকে সবসময় যে রিপোর্টটি আসে তা হলো শিশুটি অমনোযোগী, পড়ালেখায় মনোনিবেশ করে না, আজ কিছু শিখিয়ে দেওয়া হলে আগামীকাল এটি সম্পূর্ণভাবে ভুলে যায়, মানে আজকে যা পড়ছে আগামীকাল সে সব ভুলে যায়। এই জন্য স্কুল থেকে সবসময় তার নামে রিপোর্ট আসতে থাকে, সে ক্লাসে অমনোযোগী, সে পড়ালেখা মনোযোগ দেয় না, সে ভালোভাবে পড়ে না, এই ধরনের রিপোর্ট সবসময় আসতে থাকে। মা তার ব্রাইটার কার্ভ শিশুকে তার বর্ণমালা 1 ডজন বার শেখান, এটাই শেখার 10 মিনিট পর বা তাকে বাইরে যেতে বা খেলতে দেওয়া হলে বা আধা ঘন্টা পরে সে সব ভুলে যায়। কোনো ব্রাইটার কার্ভের মা যদি ব্রাইটার কার্ভ শিশুকে তার কোনো পড়া অনেকবার পড়ানোর পর যখন মুখস্থ হয় তখন যদি তাকে বলে যে যাও একটু খেলে আসো, বা 10 মিনিট পর যদি তাকে আবার এই পড়াটা জিজ্ঞাসা করে, সে সব ভুলে যায়। ব্রাইটার কার্ভের শিশুরা হয় খুবই ভুলমন বা তাদের স্মৃতিশক্তি খুব দুর্বল থাকে। তাদের ঘন ঘন ঠান্ডা লাগে, আর তাদের ঠান্ডা লাগা গলা ব্যথা দিয়ে শুরু হয়। এটা কিন্তু ব্রাইটার কার্ভের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম, যে ব্রাইটার কার্ভের রুগীদের ঘন ঘন ঠান্ডা লাগে, আর এই ঠান্ডা লাগাটা তাদের গলা ব্যথা দিয়ে শুরু হয়। মানে তাদের ঠান্ডা লাগার আগে প্রথমে গলা ব্যথা দেখা দিবে, গলা ব্যথা থেকে আস্তে আস্তে তাদের অন্যান্য ঠান্ডার সমস্যাগুলো দেখা দিবে, এবং তাদের টনসিলের বৃদ্ধি দেখা দেয়। গলা ব্যথা দেখা দেয় এবং টনসিলের বৃদ্ধি দেখা দেয়, গলা ব্যথা এবং টনসিলের বৃদ্ধি দিয়ে তাদের ঠান্ডা লাগাটা শুরু হয়। তাদের সাধারণত খাওয়ার পর সমস্যা বৃদ্ধি পায়, মানে খাওয়ার পর তাদের সমস্যাগুলো সাধারণত বৃদ্ধি পায়, যেমন বেশি অমনোযোগী, আরও খিটখিটে, বেশি সংবেদনশীল, এই ধরনের সমস্যাগুলো খাওয়ার পর তাদের বেশি দেখা দেয়, এবং খাওয়ার পরে খুব বেশি ক্লান্তি দেখা দেয়, খাওয়ার পর তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। তাদের মুখ থেকে সবসময় লালা ঝরতে থাকে, মানে তাদের মুখ থেকে সবসময় লালা পড়তে থাকে। ব্রাইটার কার্ভের শিশুদের পায়ে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত গাম দেখা দেয়, তাদের পায়ে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত গাম দেখা দেয়। পায়ের গাম চাপা পড়ার ফলে তাদের পুজযুক্ত টনসিলের প্রদাহ দেখা দেয়। মানে ব্রাইটার কার্ভের উইকেস্ট লিঙ্ক বা দুর্বল স্থান হলো গলা এবং টনসিল। তাদের ঠান্ডা লাগলেও গলা ব্যথা এবং টনসিল দিয়ে শুরু হয়, আবার তাদের পায়ের গাম চাপা দেওয়া হলেও সেটা আবার টনসিলকে আক্রান্ত করে, মানে তাদের পুজযুক্ত টনসিলের প্রদাহ দেখা দেয়।
পায়ের প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ঘামে যে সকল ওষুধ ভালো কাজ করে। 1 নম্বর হলো ব্রাইটাকার্ব, 2 নম্বর সাইলেশিয়া, 3 নম্বর হলো গ্রাফাইটিস। ব্রাইটাকার্ব, সাইলেশিয়া, গ্রাফাইটিস এই 3টা ওষুধ পায়ের দুর্গন্ধযুক্ত ঘামে ভালো কাজ করে। একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, ডক্টর বোরল্যান্ডের মতে একুইড টনসিলাইটিসের সমস্যায় আক্রান্ত শিশুর তীব্র পর্যায়ে ব্রাইটাকার্ব না দিয়ে ব্রাইটামিউরেট ডোজ দেওয়া বুদ্ধিমানের কাজ। একুইড টনসিলাইটিসের সমস্যায় আক্রান্ত শিশুর তীব্র পর্যায়ে ব্রাইটাকার্ব না দিয়ে ব্রাইটামিউরেট ডোজ দেওয়া বুদ্ধিমানের কাজ, এবং প্রায় ব্রাইটাকার্বে ফিরে যাওয়ার আগে ব্রাইটামিউরের পরে সরিনামের একটি অন্তর্বর্তীকালীন ডোজ দেওয়া ভালো। ডাক্তার বোরল্যান্ড কিন্তু বাচ্চাদের ওষুধ নিয়ে অনেক কাজ করছেন, আর ওনার খুব জনপ্রিয় একটা বই আছে, চিলড্রেন টাইপস সম্ভবত বইটার নাম। খুব ভালো একটা বই, পারলে সবাই পড়বেন এই বইটা। ডাক্তার বোরল্যান্ড বলেন একুইড টনসিলাইটিসের সমস্যায় যদি কারো একুইড টনসিলাইটিসের সমস্যা দেখা দেয় আর এটা খুবই মারাত্মকভাবে দেখা দেয়, তখন যদি তার লক্ষণগুলো ব্রাইটাকার্বকে নির্দেশ করে তখন তাকে ব্রাইটাকার্ব না দিয়ে ব্রাইটামিউর দেওয়ার জন্য বলছেন। ব্রাইটামিউর দেওয়ার পর যখন তার তীব্রতাগুলো কমে আসবে তখন তাকে সরিনামের একটা ডোজ দিয়ে ব্রাইটাকার্ব দেওয়ার জন্য বলছেন। মানে ব্রাইটামিউর থেকে ব্রাইটাকার্বে যাওয়ার আগে মাঝখানে তাকে একটা সরিনামের একটা ডোজ দেওয়ার কথা বলছেন। আচ্ছা, চেনটা সবাই বুঝছেন? স্যার এটা আরেকবার রিপিট করেন স্যার, এই কথাটা আরেকটু রিপিট করেন। ডাক্তার বোরল্যান্ডের মতে যদি কারো একুইড টনসিলাইটিসের সমস্যা দেখা দেয়, মানে তীব্র পর্যায়ে দেখা দেয়, খুবই মারাত্মক টনসিলের ব্যথা দেখা দিচ্ছে, হঠাৎ করে দেখা দিচ্ছে, এটা খুবই মারাত্মক, আর তার লক্ষণগুলো সব ব্রাইটাকার্বকে নির্দেশ করতেছে, অর্থাৎ রুগী ব্রাইটাকার্বের ধাতুগতভাবে বা সব লক্ষণ অনুযায়ী ব্রাইটাকার্বের। এখন ওনার মতে হলো যে তখন তাকে ব্রাইটাকার্ব না দিয়ে ব্রাইটামিউর দিতে হবে। ব্রাইটামিউর দেওয়ার পর যখন তার তীব্রতাগুলো কমে আসবে তখন তাকে সরিনামের একটা ডোজ দিয়ে তারপর আবার তাকে ব্রাইটাকার্ব দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। মানে এই সাইকেলটা যদি ফলো করা হয় তাহলে তার আর এই প্রবণতাগুলো অনেক কমে আসবে বা এটা বারবার দেখা দিবে না। বোঝা গেছে? জি বুঝেছি বুঝেছি। ব্রাইটাকার্বের শিশুদের সাথে ক্যালকেরিয়া কার্বের শিশুদের কিছু মিল রয়েছে। যেমন উভয় ওষুধের শিশুরা হয় মোটা, উভয় ওষুধের শিশুরা হয় ধীর এবং মন্থর। মানে আমরা যদি ব্রাইটাকার্ব এবং ক্যালকেরিয়া কার্বের শিশুদেরকে দেখি তাহলে দেখা যাবে যে উভয় ওষুধের শিশুরা মোটা, উভয় ওষুধের শিশুরা হয় ধীর, মানে সব কিছু তারা ধীরে ধীরে করে বা তাদের সব কিছু ধীরে ধীরে হয়, এবং তারা হয় মন্থর। ধীর মন্থর একই কথা, মানে খুব স্লো, একটা কাজ দিয়েছেন তারা খুব ধীরে ধীরে করবে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ক্যালকেরিয়া কার্বের রুগীরা হয় দায়িত্ববান, অর্থাৎ ক্যালকেরিয়া কার্বের শিশুরা হয় দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ, মানে তারা যদি কোনো দায়িত্ব নেয় সেটা সঠিকভাবে করে, বা তাদের উপর যদি কোনো কাজ পড়ে সেটা তারা ঠিক মতন করে। আর ব্রাইটাকার্বের রুগীরা হয় অলস, মানে ব্রাইটাকার্বের শিশুরা হয় খুবই অলস প্রকৃতির। ব্রাইটাকার্বের রুগীরা কোনো কাজ শুরু করলে তা শেষ করে না, আর ক্যালকেরিয়া কার্বের রুগীরা কোনো কাজ শুরু করলে তারা তা শেষ করে। ব্রাইটাকার্বের শিশুদেরকে যদি কোনো কাজ দেওয়া হয় বা কোনো রুগীকে যদি কোনো কাজ দেওয়া হয় তাহলে তারা সেই কাজটা শুরু করলে শেষ করবে না, মাঝপথে রেখে দিবে। আর ক্যালকেরিয়া কার্বের শিশুরা বা রুগীরা কোনো কাজ শুরু করলে তারা সময় লাগলেও এটা ধীরে ধীরে শেষ করবে। এটা কিন্তু ক্যালকেরিয়া কার্ব এবং ব্রাইটাকার্বের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আরও কিছু পার্থক্য সামনে আসবে। আবার ব্রাইটাকার্বের শিশুদের সাথে বিফুরানের শিশুদের কিছু মিল রয়েছে। ব্রাইটাকার্বের শিশুদের সাথে বিফুরানের শিশুদের কিছু মিল রয়েছে, যেমন উভয় ওষুধের শিশুরা হয় বোকাটে এবং অলস স্বভাবের। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো বিফুরানের শিশুরা যখন বোকার মতো কিছু বলে বা চায় তখন তা না দিলে বা বুঝালে সে খিটখিটে এবং রাগান্বিত হয় এবং কামড় দেয়, যা ব্রাইটাকার্বে দেখা যায় না। বিফুরানের শিশুরা যখন বোকার মতো কিছু চায়, যদি সে বলে যে আমাকে চা এনে দাও, এটা তো সম্ভব না, এটা তো একটা বোকার মতো বলা। তখন যদি তাকে বলা হয় যে এটা সম্ভব না, তাকে বোঝানো হয়, তখন সে খিটখিটে হয়ে যায়, রাগান্বিত হয়ে যায় এবং সে কামড় দিতে চায়। কিন্তু ব্রাইটাকার্বের শিশুরা যদি এই ধরনের কোনো কিছু চায় যেটা সম্ভব না, তখন তাকে বুঝালে সে মানে মেনে নেয়।
ক্যামোমিলা। ক্যামোমিলা শিশুদের সহ্য শক্তি কম থাকে। এটি শারীরিক হতে পারে, আবার মানসিকও হতে পারে। মানে ক্যামোমিলা শিশুদের শারীরিক ও মানসিক সহ্য শক্তি খুব কম থাকে। যেমন অল্প ব্যথাই তারা চিল্লাচিল্লি শুরু করে। সামান্য একটা ব্যথা হয়েছে, অল্প ব্যথাই তারা চিল্লাচিল্লি শুরু করে দেয়। কিছু বললে অনেক কথা শুনিয়ে দেয়। আপনি যদি তাকে একটা কথা বলেন, সে আপনাকে 10টা কথা শোনায় দিবে। মানে তাদের সহ্য শক্তি খুবই কম। আবার তারা কোনো ধরনের ব্যথা সহ্য করতে পারে না। ক্যামোমিলা হলো ডাক্তার ন্যাশের ব্যথার প্রধান 3টি ওষুধের মধ্যে একটি। ডাক্তার ন্যাশের প্রধান 3টি ব্যথার ওষুধ আছে, এর মধ্যে ক্যামোমিলা একটি। ব্যথার সাথে তাদের অসারতা দেখা দেয়, মানে তাদের ব্যথার সাথে একটা অসার ভাব দেখা দেয়। আমরা কিন্তু প্রথম বা দ্বিতীয় ক্লাসে একটা আলোচনা করছিলাম যে ডাক্তার ন্যাশের একটা ব্যর্থ কেস ছিল, যে উনি অনেক ধরনের ওষুধ দিচ্ছেন, দিয়ে কোনো উপকার পাননি। পরে আরেকজন ডাক্তার এসে ওই রুগীকে ক্যামোমিলা দিচ্ছে, দেওয়ার পর রুগীর ব্যথা ভালো হয়ে গেছে। তখন ডাক্তার ন্যাশ বলছিলেন যে আপনি কোন লক্ষণের উপর ভিত্তি করে তাকে ক্যামোমিলা দিচ্ছে। তখন উনি বলছিলেন যে তুমি দেখতেছো না যে তার ব্যথার সাথে একটা অসার ভাব আছে, এই একটা লক্ষণের উপর ভিত্তি করে তাকে ক্যামোমিলা দেওয়া হয়। তার মানে ক্যামোমিলা রুগীদের ব্যথার সাথে একটা অসার ভাব দেখা দেয়। এটা ক্যামোমিলা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। গরমে ব্যথা বৃদ্ধি পায়। ক্যামোমিলা রুগীদের ব্যথাটা গরমে বৃদ্ধি পায়। তাদের পায়ের তালুতে জ্বালাপোড়া দেখা দেয়। যেমন দাঁতের ব্যথা গরম পানি প্রয়োগে বৃদ্ধি পায়, কিন্তু খোলা বাতাসে তারা অস্বস্তি বোধ করে। গরমে তাদের ব্যথা বৃদ্ধি পেল, কিন্তু তারা আবার খোলা বাতাসে অস্বস্তি বোধ করে, মানে তাদের উভয় সমস্যা দেখা দেয়। তাদের একটি গাল লাল এবং গরম এবং অন্য গাল ফ্যাকাশে এবং ঠান্ডা থাকে। তাদের একটি গাল লাল থাকে এবং গরম থাকে, এবং অন্য গাল ফ্যাকাশে এবং ঠান্ডা থাকে। ক্যালকেরিয়া এবং লাইকোপোডিয়ামের একটি পা ঠান্ডা এবং অন্য পা গরম থাকে, আর ফেরামমেটের 2টি গালই ফ্যাকাশে থাকে। এগুলো সাধারণত একুট রোগের ক্ষেত্রে পাওয়া যায়, যে ক্যামোমিলার একটি গাল লাল এবং গরম এবং অন্য গাল ফ্যাকাশে এবং ঠান্ডা থাকে। ক্যালকেরিয়া এবং লাইকোপোডিয়ামের একটি পা ঠান্ডা এবং অন্য পা গরম থাকে। ফেরামমেটের 2টি গালই ফ্যাকাশে থাকে। ডাক্তার ন্যাশের ব্যথার প্রধান 3টি ওষুধ হলো অ্যাকোনাইট, ক্যামোমিলা, কফিয়াকুরুডা। অ্যাকোনাইট, ক্যামোমিলা, কফিয়াকুরুডা, এই 3টা ওষুধ হলো ডাক্তার ন্যাশের ক্ষেত্রে ব্যথার জন্য খুবই ভালো মেডিসিন। ক্যামোমিলার শিশুদের আচরণ হলো তারা সবসময় জ্ঞান জ্ঞান করে কান্না করতে থাকে, অস্থির, খিটখিটে, আক্রোশপূর্ণ এবং অধৈর্য থাকে। ক্যামোমিলার শিশুদের আচরণ হলো তারা সবসময় জ্ঞান জ্ঞান করতে থাকে। তারা সবসময় কোনো একটা বিষয় নিয়ে জ্ঞান 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 করতে থাকে, যে আমার এটা লাগবো, এটা আমার লাগবো, আমি এটা চাই, এটা আমি চাই, এভাবে জ্ঞান জ্ঞান করতে থাকে, কান্না করতে থাকে, অস্থির থাকে, খিটখিটে থাকে, আক্রোশপূর্ণ থাকে এবং অধৈর্য থাকে। যদি তাকে বলা হয় যে তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে দিতেছি, কিন্তু সে থামবে না, সে জ্ঞান জ্ঞান করতে থাকবে, কান্না করতে থাকবে। শুধুমাত্র কোলে নিলে তারা শান্ত থাকে, যখন তাকে কোলে নেওয়া হয় তখন সে শান্ত থাকে। রাগ প্রকাশ করার কারণে তাদের সমস্যা বৃদ্ধি পায়। এটা কিন্তু ক্যামোমিলার একটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম, যে রাগ প্রকাশ করলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। আমার এক ছাত্র কিন্তু আপনাদের সামনে একটা কেস বলছিল যে তার স্বামীর সাথে ঝগড়া করার পর তার একবারে প্রেশার টেশার লো হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। তখন তাকে ক্যামোমিলা দেওয়ার পর তার সব কিছু ঠিক হয়ে যায়। আর আমরা দুজন ডাক্তারের কথা বলছিলাম যে একজন আরেকজনকে অন্য ওষুধ দেওয়ার কারণে মানে ঝগড়া করছিল, মানে তাকে বকাবকি করছিল। বকাবকি করার পর সে পেট ব্যথায় ভুগছিল, তখন তাকে ক্যামোমিলা দেওয়া হয়, ক্যামোমিলা দেওয়ার পর সে ঠিক হয়ে যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যদি কেউ রাগ প্রকাশ করে, যে প্রচণ্ড রাগারাগি করতেছে, রাগারাগি করছে বা ঝগড়া করছে, করার পর সে পেট ব্যথায় ভুগতেছে, তখন তার ওষুধ হবে ক্যামোমিলা। আচ্ছা, যার উপর রাগ জারতেছে তার যদি পেটে ব্যথা দেখা দেয়, তাহলে তার জন্য কি ওষুধ হবে? যে রাগ হজম করতেছে বা তার আর কারো মনে নাই? যেমন রাগ হজম করার ক্ষেত্রে স্ট্যাবিসিকের খুব ভালো মেডিসিন, কিন্তু স্ট্যাবিসিকের ক্ষেত্রে হলো আপনার যে কোনো সমস্যা দেখা দিতে পারে, এটা নির্দিষ্ট না, এটা অনেক কিছু। কিন্তু শুধুমাত্র যদি পেটে ব্যথা দেখা দেয়, তাহলে ওষুধ হবে কোলোসিন। কোলোসিনের রুগীরা তাদের রাগ প্রকাশ যদি না করতে পারে বা না করে,
তাদের আবেগটা চাপা দিয়ে রাখে, তাহলে তাদের পেটে ব্যথা দেখা দেয়। এগুলো কিন্তু আগে আলোচনা করা হয়েছে, কেস দিয়েও বলা হয়েছে, সবাই এগুলো একটু ভালোভাবে দেখবেন। ডাক্তার এলএম খান স্যারের ভাইয়ের একটা কেসও বলছিলাম, যে তার বাবা সবার সামনে তাকে থাপ্পড় দিছিল। এই থাপ্পড় দেওয়ার কিছুদিন পরে তার অ্যাপেন্ডিসাইটের মারাত্মক ব্যথা দেখা দেয়। এই অ্যাপেন্ডিসাইটের ব্যথার কারণে তার অপারেশন করার সিদ্ধান্ত নেয়, যে তার সকালে অপারেশন হবে, কিন্তু এলএম খান স্যার এসে দেখলেন যে তার ভাইয়ের মানে এমন পেটে ব্যথা, কিছু সিমটম কোলোসিনের আছে, আর সাথে জানতে পারেন যে তাকে সবার সামনে থাপ্পড় দিছিল। এরপর থেকে তার এই পেটের সমস্যা। তারপরে তাকে কোলোসিন দেন, কোলোসিন দেওয়ার পর তার পেটের ব্যথা ভালো হয়ে যায় এবং তিনি হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম। আপনি হঠাৎ করে এগুলো পাবেন, যদি এগুলো ভালোভাবে না শিখেন তাহলে এগুলো ব্যবহার করতে পারবেন না। এগুলো সবসময় মাথায় রাখতে হবে। ক্যামোমিলার দুইটি কন্ট্রাডিকশন হলো শান্ত থাকা এবং কোষ্ঠকাঠিন্যে ভোগা। অর্থাৎ ক্যামোমিলার রোগীরা কখনো শান্ত হবে না এবং তারা কোষ্ঠকাঠিন্যে ভুগবে না। এটা কিন্তু ক্যামোমিলার আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। মানে কোনো রোগী যদি শান্ত থাকে আর তার লক্ষণগুলো যদি ক্যামোমিলাকে নির্দেশ করে, তাহলে কিন্তু তার ওষুধ ক্যামোমিলা হবে না। কারণ ক্যামোমিলার কন্ট্রাডিকশন হলো শান্ত থাকা। আর ক্যামোমিলার রোগীরা সাধারণত উদ্রাময়ে ভুগে, তারা কোষ্ঠকাঠিন্যে ভুগে না। সাধারণত উদ্রাময়ে ভুগে এর প্রধান 4টি ওষুধ হলো ক্যামোমিলা, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, পালসিটিলা। ক্যামোমিলা, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, পালসিটিলা এই 4টা ওষুধের রোগীরা সাধারণত উদ্রাময়ে ভুগে। সাধারণত কোষ্ঠকাঠিন্যে ভোগে এর প্রধান ওষুধগুলো হলো ব্রাইনিয়া, ক্যালক্রিয়াকাপ, স্যালিসিয়া। ব্রাইনিয়া, ক্যালক্রিয়াকাপ, স্যালিসিয়া এই 3টা ওষুধের রোগীরা সাধারণত কোষ্ঠকাঠিন্যে ভোগে। ক্যামোমিলা এবং সিনার শিশুদের মধ্যে যে সকল মিল রয়েছে, ক্যামোমিলা এবং সিনা এই 2টা ওষুধের শিশুদেরকে বা রোগীদেরকে কিন্তু পার্থক্য করা খুব কঠিন। তাদের অধিকাংশ লক্ষণে কিন্তু কাছাকাছি। এই জন্য এদের পার্থক্যটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ক্যামোমিলা এবং সিনার শিশুদের মধ্যে যে সকল মিল রয়েছে, উভয় ওষুধের শিশুরা হয় খিটখিটে, অধৈর্য। উভয় ওষুধের শিশুরা যখন কিছু চায় তখন তাকে দেওয়া হলে সে বলে এটা না অন্যটা। যখন সে একটা জিনিস চাইলো যে আমাকে পানি দাও, পানি দেওয়া হলো, সে বলবে যে না পানি না, আমাকে খাবার দাও। খাবার দেওয়া হলো, তখন বলবে যে না আমি খাবার খাবো না, আমাকে চকলেট দাও। চকলেট দেওয়া হলে তখন বলবে যে না এটা না অন্যটা। মানে সে যখন কিছু চায় তখন তাকে দেওয়া হলে সে বলে এটা না অন্যটা। উভয়ে কুলে উঠতে চায়। ক্যামোমিলার শিশুরা কুলে উঠতে চায়, সিনার শিশুরাও কুলে উঠতে চায়। কিন্তু কোলে নিলে ক্যামোমিলার শিশুরা শান্ত হয়ে যায়, কিন্তু সিনার শিশুরা শান্ত হয় না। যখন ক্যামোমিলার শিশুদেরকে কোলে নেওয়া হয় তখন তারা শান্ত হয়ে যায়, কিন্তু সিনার শিশুদেরকে কোলে নিলে তারা শান্ত হয় না। ক্যামোমিলাতে ব্যথার জায়গায় স্পর্শকাতরতা দেখা দেয়, আর সিনার শিশুদের মাথায় স্পর্শকাতরতা দেখা দেয়। ক্যামোমিলার রোগীদের যেখানে ব্যথা থাকবে সেই স্থানে তাদের স্পর্শকাতরতা দেখা দিবে, আর সিনার শিশুদের মাথায় স্পর্শকাতরতা দেখা দেয়। মানে তাদের মাথায় স্পর্শ তারা সহ্য করতে পারে না। ক্যামোমিলার লক্ষণ নার্ভের উপর দেখা দেয়, আর সিনার লক্ষণ কৃমির কারণে দেখা দেয়। নার্ভের উপর লক্ষণ দেখা দেয় মানে নার্ভের সমস্যা দেখা দেয়, এজন্যই তারা কোনো স্পর্শ সহ্য করতে পারে না। আর সিনার লক্ষণটা কৃমির কারণে দেখা দেয়, মানে কৃমি যদি হয় তখন কৃমির কারণে তাদের সমস্যাগুলো দেখা দেয়। যেমন কৃমির কারণে তারা নাক বসে, মলদার চুলকায়, তাদের পেট বড় হয়ে যায়, তাদের মধ্যে রাক্ষসী ক্ষুধা দেখা দেয়, মিষ্টি পছন্দ করে, অখাদ্য খেতে চায়। ক্যামোমিলার শিশুদের মল হয় তরল এবং দুর্গন্ধযুক্ত। আমরা একটু আগে জানছিলাম যে ক্যামোমিলার রোগীরা সাধারণত উদ্রাময়ে ভোগে। ক্যামোমিলার শিশুদের মল হয় নরম বা তরল এবং তাতে দুর্গন্ধ থাকে। আর সিনার শিশুদের মল হয় ছোট ছোট পপকর্নের ন্যায় এবং তাতে দুর্গন্ধ থাকে না। সিনার শিশুদের মল হয় ছোট ছোট পপকর্নের ন্যায় এবং তাতে কোনো দুর্গন্ধ থাকে না। ন্যাট্টামিউরের শিশুরা সব কিছু নিজের মধ্যে রাখে, অন্যের কাছে প্রকাশ করে না। আমরা সবাই জানি যে ন্যাট্টামিউরের রোগীরা সাধারণত তাদের মনের কথা অন্যের কাছে প্রকাশ করে না। ন্যাট্টামিউরের শিশুরাও একই ধরনের হয়, যে তারা তাদের মনের কথাটা কারো কাছে প্রকাশ করে না, নিজের মধ্যে রাখে। তারা বলে আমাকে স্পর্শ করো না, আমাকে আমার মতো ছেড়ে দাও।
তারা ক্যালকুলিয়া কাপের ন্যায় সমালোচনা সহ্য করতে পারে না। কেউ তাকে সমালোচনা করবে, সে সেটা সহ্য করতে পারে না। গর্ভাবস্থায় মায়ের দীর্ঘকালের দুঃখ, হতাশা ইত্যাদির কারণে সন্তানদের মধ্যে আবেগগত সমস্যা, যেমন নিজের মধ্যে রাখা, নিজেকে প্রত্যাহার করে নেওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। যদি গর্ভাবস্থায় মা কোনো কারণে দুঃখ পায় বা হতাশার মধ্যে থাকে, তাহলে এই দুঃখ বা হতাশার খারাপ প্রভাবটা সন্তানের মধ্যেও দেখা দেয়। আর নেট্টামিউরের শিশুদের তাদের আবেগের মধ্যে এই সমস্যাটা দেখা দেয়। যেমন তারা এক্সট্রোভার্টেড হয়ে যায়, অর্থাৎ তারা তাদের নিজেদের কথা অন্যের কাছে প্রকাশ করে না, সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখে। যখন তারা কষ্ট পায় তখন তারা একা একা কান্না করে, অন্যের সামনে প্রকাশ করবে না। তাদেরকে সান্ত্বনা দিলেও তারা রেগে যাবে। এই ধরনের লক্ষণ দেখা দিবে। আর একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, গর্ভাবস্থায় মায়ের দীর্ঘকালের দুঃখ, হতাশা ইত্যাদির কারণে সন্তানদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের সমস্যা দেখা দিলে কোষ্টিকাম ভালো কাজ করে। যদি কোনো মা গর্ভাবস্থায় লং টাইম বা দীর্ঘকাল দুঃখ বা হতাশার মধ্যে থাকে, এই কারণে যদি সন্তানের ব্রেনে বা স্পাইনাল কর্ডে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তাদের জন্য কোষ্টিকাম ভালো কাজ করবে। নেট্টামিউরের 6টি গুরুত্বপূর্ণ ব্যবহার। স্কুল থেকে আসার পর মাথা ব্যথা দেখা দেয়। যে সকল বাচ্চাদের স্কুল থেকে আসার পর মাথা ব্যথা দেখা দেয়, তাদের জন্য নেট্টামিউর ভালো কাজ করবে। শরীর গরম হওয়ার ফলে শিশুদের আমবাত দেখা দেয়। যখন তাদের শরীরটা গরম হয়ে যায় তখন তাদের আর্টিকেরিয়া বা আমবাত দেখা দেয়। শিশু কথা বলা এবং হাঁটা দেরিতে শিখে। বালক হওয়া সত্ত্বেও তাদের ওজন হ্রাস পেতে থাকে। তারা বেশি ভালোভাবে খায় বা সঠিক খাবারটা খাওয়া সত্ত্বেও তাদের ওজন হ্রাস পেতে থাকে। অনেক মারা বলবে যে আমার সন্তান ঠিক মতন খাইতেছে, তার পুষ্টি সব ঠিক আছে, কিন্তু তারপরও তার ওজন দিন দিন হ্রাস পাচ্ছে। তাদের জন্য কিন্তু নেট্টামিউর ভালো কাজ করবে। কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের মল হয় চূর্ণ বিচূর্ণ, মানে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং তাদের মলটা হয় চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ টুকরো টুকরো হয়ে নির্গত হয়। তারা তাদের বৃদ্ধাঙ্গুলি চষে। স্কুলের মেয়েদের মাথা ব্যথায় যে সকল ওষুধ ভালো কাজ করে। যে সকল মেয়েরা স্কুলে যায়, স্কুল থেকে আসার পর যদি তাদের মাথা ব্যথা করে, তাদের জন্য নেট্টামিউর, ফসফরিক অ্যাসিড এবং ক্যালকিরাফস ভালো কাজ করবে। নেট্টামিউর, ফসফরিক অ্যাসিড, ক্যালকিরাফস, এই 3টা ওষুধ স্কুলের মেয়েদের মাথা ব্যথায় ভালো কাজ করে। বালক হওয়া সত্ত্বেও তাদের ওজন হ্রাস পেতে থাকে, এর প্রধান ওষুধগুলো হলো স্যালিসিয়া, সেনিকিউলা, নেট্টামিউর, আইডিয়াম, অ্যাব্রোটেনাম, টিবারকুলিনাম। স্যালিসিয়া, সেনিকিউলা, নেট্টামিউর, আইডিয়াম, অ্যাব্রোটেনাম, টিবারকুলিনাম। যে সেনিকিউলার একটা শিশুদের একটা লক্ষণ বলছিলাম, মলের একটা লক্ষণ বলছিলাম, কেউ বলতে পারবেন? আপনার কাছে একটা শিশুকে নিয়ে আসলো, আয়সা বললো যে সে ঠিক মতন খাইতেছে, তার সব কিছু ঠিক আছে, তারপর তার ওজন দিন দিন হ্রাস পাচ্ছে। এর সাথে তার বললো যে তার মলের একটা সমস্যা আছে। এই লক্ষণটা কি হইতে পারে? যে সেনিকিউলার মলটা কেমন হয়? অনেক মোটা এবং দুর্গন্ধযুক্ত, মনে হয় যে এটা বড় বড় সে করছে, মানে মল এরকম হয়, মোটা মোটা। আচ্ছা, আরেকজন বলেন তো, ক্লিয়ার হয়নি। সেনিকিউলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আপনি যদি ওই একটা লক্ষণ মনে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বড় বড় কেসে ব্যবহার করতে পারবেন। আমি একটা কেস শুনছিলাম, উনি একবারে রিপোর্ট সহ দেখাইছে যে তার সব লক্ষণ নিয়ে তাকে ওষুধ দিছিল, কিন্তু তার কাজ হয়নি। পরে তার এই কৃমির লক্ষণ নিয়ে সেনিকিউলা দিচ্ছে, সেনিকিউলা দেওয়ার পর তার এই শিশুটা ভালো হয়েছে। সেনিকিউলা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আর ডাক্তার রাজন শঙ্কর এই সিমটমটা বলছিলেন। আমি তো আপনাদের সবাইকে বলছি, সিমটমটা বলেন, কেউ মনে করে বলেন। স্যার এটা কি হয়েছে, এটা বলছে যে এই যে মানে অনেক বড় মোটা মোটা হয় বলটা এবং দুর্গন্ধযুক্ত। আব্দুল কুদ্দুস ভাই যেটা বলছে সেটাই, তাদের মলটা থেকে অনেক বড়, তারা অনেক বড়ভাবে মল ত্যাগ করে। মোটা হোক আর চিকন হোক, তাদের মলটা অনেক বড়ভাবে নির্গত হবে। মারা বলবে যে এত ছোট বাচ্চা কিন্তু তার মলটা এত বড়ভাবে নির্গত হয়। এটা কিন্তু সেনিকিউলার খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। এটা ভালোভাবে মনে রাখবেন সবাই।
নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার শিশুরা হয় খুঁতখুঁতে। খুঁতখুঁতে স্বভাবের সাথে তারা সব কিছুতে দোষ খুঁজে। অর্ডার দিতে পছন্দ করে। তারা ঘরে এবং বাহিরে সব জায়গায় সবার সাথে ঝগড়া করে, বসের নিয়ে আচরণ করে। নাক্স ভূমিকার শিশুরা কিন্তু আর্সেনিকের শিশুদের ন্যায় খুঁতখুঁতে হয়। খুঁতখুঁতে স্বভাবের সাথে তারা সব কিছুতে দোষ খুঁজে। তারা অর্ডার দিতে পছন্দ করে। তারা ঘরে এবং বাহিরে সব জায়গায় সবার সাথে ঝগড়া করে, বসের নিয়ে আচরণ করে। আমরা সবাই জানি যে নাক্স ভূমিকার রোগীরা সবার সাথে ঝগড়াঝাটি করে, বসের নিয়ে আচরণ করে, অর্থাৎ সবাইকে অর্ডার দেয়। অন্যদেরকে হুকুম করে। তারা গর্ব করে কারণ তারা ক্লাসে, ব্যবসায় সব কিছুতে সফল। এটা কিন্তু নাক্স ভূমিকার একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম যে তারা কিন্তু সব কিছুতে সফল থাকে। তারা যদি পড়ালেখা করে, পড়ালেখায় তারা 1 নম্বর থাকে। ব্যবসা করলে ব্যবসায় সে খুব উপরের লেভেলে থাকে, মানে সে সফল ব্যবসায়ী থাকে। সে যেটাই করবে সেটাতে সে সফলতা অর্জন করবে, কারণ তারা খুব পরিশ্রমী হয়। তীব্র আওয়াজ, তীব্র গন্ধ তাকে খিটখিটে করে তুলে। তারা তীব্র আওয়াজ, তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তীব্র গন্ধ বা তীব্র আওয়াজে তাদেরকে খিটখিটে করে তোলে। তীব্র আওয়াজ বা তীব্র গন্ধ তাদেরকে খিটখিটে করে তোলে। নাক্স ভূমিকা এবং আর্সেনিক অ্যালবামের রোগীরা হয় পরিপাটি। আমি একটু আগে বলছিলাম যে নাক্স ভূমিকা এবং আর্সেনিকের রোগীরা খুব খুঁতখুঁতে স্বভাবের হয়, তারা খুব পরিপাটি হয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো নাক্স ভূমিকার রোগীরা তাদের নিজের রুম, নিজের জিনিসপত্র গুছালো দেখতে চায়। অন্য রুম বা অন্যের জিনিসপত্র কীভাবে আছে তা তারা দেখতে চায় না, বা এটা তার দেখার বিষয় না। নাক্স ভূমিকার রোগীরা তারা তাদের নিজের রুম, নিজের জিনিসপত্র গুছালো দেখতে চায়। অন্য রুম বা অন্যের জিনিসপত্র কীভাবে আছে তা তাদের দেখার বিষয় না। আর আর্সেনিক অ্যালবামের রোগীরা সব কিছু গুছালো দেখতে চায়। তারা সবসময় রোগ বা সংক্রামক রোগের ভয় পায়, এই জন্য তারা সবসময় সম্পূর্ণ বাড়ি পরিষ্কার রাখতে চায়। আর্সেনিক অ্যালবামের রোগীরা সব কিছু গুছালো দেখতে চায়। তারা তাদের নিজের ঘর বা অন্যের ঘরও গুছালো দেখতে চায়, বা তার আশেপাশের পরিবেশটাও সে পরিচ্ছন্ন এবং গুছালো দেখতে চায়। তারা সবসময় রোগ বা সংক্রামক রোগের ভয় পায়, এই জন্য তারা সবসময় সম্পূর্ণ বাড়ি পরিষ্কার রাখতে চায়। নাক্স ভূমিকা এবং ব্রেটাম অ্যালবাম উভয় ওষুধের রোগীরা খুবই অহংকারী। উভয় ওষুধের রোগীরা দোষ খুঁজে, গর্ব করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো নাক্স ভূমিকার রোগীরা খুঁতখুঁতে স্বভাবের সাথে তারা সব কিছুতে দোষ খুঁজে। তাদের মধ্যে একটা খুঁতখুঁতে স্বভাব দেখা দেয়। এই কারণে তারা খুঁতখুঁতে স্বভাবের কারণে তারা সব কিছুতে দোষ খুঁজে। তারা গর্ব করে কারণ তারা সফল। এর আগে বলছি যে নাক্স ভূমিকার রোগীরা হয় সফল, আর ব্রেটাম অ্যালবামের রোগীরা মিথ্যা গর্ব করে। নাক্স ভূমিকার রোগীরা সফল এই জন্য গর্ব করে, কিন্তু ব্রেটাম অ্যালবামের রোগীরা সফল না, তারপরে তারা মিথ্যা গর্ব করে। কারণ পারফরমেন্সের সময় তারা খুবই অস্থির, ব্যস্ত হয়ে যায়, তাই তারা সফল হতে পারে না। যখন তারা কোনো কাজ হাতে নেয় বা কোনো জায়গায় পারফরমেন্স করতে হবে, তখন তারা খুবই অস্থির থাকে, ব্যস্ত থাকে, মানে ধৈর্য ধরে না, ব্যস্ত থাকে। এই জন্য তারা কোনো কাজেই সফল হতে পারে না। সফল হতে না পারলেও তারা নিজেদের নিয়ে গর্ব করে, বা তাকে যে কাজ দেওয়া হয় তা সে সম্পূর্ণ করতে পারে না। ব্রেটাম অ্যালবামের রোগীকে কোনো কাজ দেওয়া হলে তাদের অস্থিরতা, ব্যস্ততার কারণে তারা তাদের কাজটা সম্পূর্ণ করতে পারে না। সে যখন সফল হতে সক্ষম হয় না, যখন সে কোনো কাজ শেষ করতে অক্ষম হয়, তখন সে ধ্বংসাত্মক হয়ে ওঠে। এর ফলে জিনিসপত্র ভাঙচুর করে, মারামারি করে। আর নাক্স ভূমিকা যখন উত্তেজিত হয় তখন সে জিনিসপত্র নিক্ষেপ করে, চেয়ারে লাথি মারে, কিন্তু ব্রেটাম অ্যালবামের ন্যায় জিনিসপত্র ভাঙচুর করে না। নাক্স ভূমিকার রোগীরা যখন উত্তেজিত হয় তখন তারা জিনিসপত্র নিক্ষেপ করে, চেয়ারে লাথি মারে, কিন্তু ভাঙচুর করে না। কিন্তু ব্রেটাম অ্যালবামের রোগীরা উত্তেজিত হলে তারা জিনিসপত্র ভাঙচুর করে। শিশুদের রোগে নাক্স ভূমিকার 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার। নিষ্ফল মলের ব্যাগ, বিশেষ করে অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে। 1 নম্বর হলো নিষ্ফল মলের ব্যাগ। আমরা সবাই জানি যে নাক্স ভূমিকার রোগীরা নিষ্ফল মলের ব্যাগে ভোগে, মানে তাদের মলের ব্যাগ হয় কিন্তু মল নির্গত হয় না, আর মল নির্গত হলেও পরিপূর্ণভাবে হয় না। বিশেষ করে যদি অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে নিষ্ফল মলের ব্যাগ হয়, তাহলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। 2 নম্বর, পেটের ব্যথা, যা সাময়িকভাবে বমি এবং মলত্যাগের মাধ্যমে উপশম হয়।
আমরা এর আগে বলছিলাম যে নাক্স ভূমিকার রুগীরা মুখে বা গলায় আঙ্গুল দিয়ে বমি করতে চায়, কারণ তারা মনে করে যদি কিছুটা বমি হয় তাহলে সে সাময়িক আরাম পাবে। পরিপূর্ণ মলত্যাগ হলেও তাদের সমস্যা কিছুটা উপশম হয়। 3 নাম্বার, শিশুদের নাভিতে হার্নিয়া দেখা দিলে। যদি শিশুদের নাভিতে হার্নিয়া দেখা দেয় তাহলে তাদের জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করবে। 4 নাম্বার, সর্দি যা ঠান্ডা বাতাসে ও খোলা বাতাসে উপশম হয়, কিন্তু তাদের অন্য সকল লক্ষণ গরমে উপশম হয়। নাক্স ভূমিকার সকল লক্ষণ গরমে উপশম হয়, শুধুমাত্র সর্দিটা ঠান্ডা বাতাসে এবং খোলা বাতাসে উপশম হয়। 5 নাম্বার, শিশুদের খিঁচুনি বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয়ের অতিরিক্ত সংবেদনশীলতার কারণে। যে সকল শিশুদের পঞ্চ ইন্দ্রিয়ের অতিরিক্ত সংবেদনশীলতার কারণে খিঁচুনি দেখা দেয় তাদের জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করবে। অর্থাৎ অতিরিক্ত গন্ধের কারণে বা অতিরিক্ত কোনো কিছু স্বাদ নেওয়ার কারণে বা কোনো অতিরিক্ত আওয়াজের কারণে যদি কোনো শিশুর খিঁচুনি দেখা দেয় তাদের জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করবে। একটা কেস, 13 বছরের একটি ছেলে, তার বোনের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তার বোনের বয়স 20। একদিন তার বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর যখনই তার বোন বাড়িতে আসতো এবং তার ভাইয়ের ঘরে যেত, তার ভাই তাকে দেখে প্রচণ্ড হিংসা প্রকাশ করত এবং ট্রাউজারে মলত্যাগ করে দিত। মানে ছোট থেকে তারা একসাথে বড় হয়েছে, তাদের ভাই বোনের সাথে খুবই ভালো সম্পর্ক। এখন তার বোনের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার কারণে এখন তো সে একা হয়ে গেছে, এই জন্য সে তার বোনকে আর সহ্য করতে পারতো না, তার প্রতি প্রচণ্ড হিংসা প্রকাশ করত। তার বোন যখন তার ভাইয়ের ঘরে আসতো, বিয়ের পর যখন সে তার শ্বশুরবাড়ি থেকে তাদের বাড়িতে আসতো, আয়শা তার ভাইয়ের রুমে যেত, যখন তার ভাই তাকে দেখতো, দেখে তার ভাই তার ট্রাউজারে মলত্যাগ করে দিত। এই সমস্যার কারণে তাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো উপকার হয় না। তখন তাকে ডাক্তার ন্যাশের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার ন্যাশ হিংসার কারণে ট্রাউজারে মলত্যাগ করা, যা নির্লজ্জতার বহিঃপ্রকাশ। নির্লজ্জ এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে হাইএসএমএস সিএম দেন, এতে সে আরোগ্য হয়। ডাক্তার ন্যাশ হিংসার কারণে ট্রাউজারে মলত্যাগ করা, যা নির্লজ্জতার বহিঃপ্রকাশ। ট্রাউজারে মলত্যাগ করা এটা একটা নির্লজ্জতা। এই নির্লজ্জতার উপর ভিত্তি করে তাকে হাইএসএমএস সিএম দেন, এতে তার এই সমস্যাটা দূর হয়ে যায়, তার হিংসা কমে আসে এবং তার এই মলত্যাগ করার প্রবণতাটা বন্ধ হয়ে যায়। বর্তমান যুগে 13-14 বছরের অনেক ছেলেরা স্কুলে প্যান্টে মলত্যাগ করে দেয়। এটি হতাশার ফলে হোক বা ভালোবাসা থেকে নিরাশ হওয়ার ফলে হোক, যেমন পিতামাতা আলাদা হয়ে যাওয়া বা মা নতুন স্বামী গ্রহণ করা বা পিতা নতুন স্ত্রী গ্রহণ করার কারণে হিংসার ফলে লজ্জাহীন কাজের ক্ষেত্রে হাইএসএমএস নাইকরা ভালো কাজ করবে। যদি কোনো কেস পাই যে হিংসার ফলে সে কোনো লজ্জাহীন কাজ করে, এটা হতে পারে ট্রাউজারে মলত্যাগ করে দেওয়া বা অন্য কোনো সমস্যা, বা ট্রাউজারে প্রস্রাব করে দেওয়া বা তার গোপনাঙ্গ প্রকাশ করে দেওয়া, এই ধরনের নির্লজ্জ যদি কোনো কাজ পাই তাহলে আমরা তাদেরকে হাইএসএমএস দিতে পারবো। এটা ডাক্তার ন্যাশের ক্লিনিক্যাল টিপস। স্ট্যামোনিয়ামে শিশুদের অনেক ভয় থাকে, বিশেষ করে অন্ধকারে। একা থাকার, আবদ্ধ স্থানের, পানির এবং সহিষ্ণুতার। স্ট্যামোনিয়ামের শিশুদের বিভিন্ন ধরনের ভয় আছে, আর তাদের ভয়টা বিশেষ করে অন্ধকারের, একা থাকার, আবদ্ধ কোনো স্থানে, পানি দেখলে এবং কোনো অরাজকতা বা কোনো বিশৃঙ্খল অবস্থা দেখলে তারা বেশি ভয় পায়। সহিষ্ণু কিছু দেখার পর তাদের মধ্যে সহিষ্ণুতার প্রতি ভয় তৈরি হয়, আর ম্যাগনেসিয়াম কার্বের রোগীদের মধ্যে সহিষ্ণু কিছু দেখা ছাড়াই তাদের মধ্যে সহিষ্ণুতার প্রতি ভয় দেখা দেয়। স্ট্যামোনিয়ামের রোগীরা যখন কোনো ভয়ঙ্কর কিছু দেখে বা কোনো সহিষ্ণুতা দেখে তখন তাদের এই সহিষ্ণুতার প্রতি ভয় দেখা দেয়, কিন্তু ম্যাগনেসিয়াম কার্বের রোগীরা যখন কোনো সহিষ্ণুতার কথা শুনে তখনই তাদের মধ্যে এই ভয়টা দেখা দেয়। এটা দেখা লাগে না, শুনলেই তাদের মধ্যে এটার প্রতি একটা ভয় দেখা দেয়। স্ট্যামোনিয়ামের রোগীরা ভয় পাওয়ার পর অনেক সময় তারা অন্যকে আঘাত করে, লাথি মারে, অনেক কথা বলে ইত্যাদি। যখন স্ট্যামোনিয়ামের রোগীরা ভয় পায় তখন তারা অন্যকে আঘাত করে, ভয় পেলে অন্যকে আঘাত করে, লাথি মারে, অনেক কথা বলে, তাদের মধ্যে একটা ডিলেরিয়াম ভাব দেখা দেয়, প্রলাপ বকার মতো ভাব দেখা দেয়। এটা কিন্তু অন্য
কোনো ওষুধে পাওয়া যাবে না সম্ভবত, যে ভয় পাইছে, ভয় পাওয়ার কারণে সে অন্যকে আঘাত করতেছে, লাথি মারতেছে বা তাকে বিভিন্ন কথা বলা শুরু করছে, এই ধরনের সিমটম কিন্তু সাধারণত অন্য ওষুধে নাও পাওয়া যেতে পারে। তাদের শারীরিক ব্যথার অভাব থাকে। রাতে বিভীষিকার কেসে যে সকল ওষুধ ভালো কাজ করে, নাইট টেরোস, মানে নাইট টেরোসের ক্ষেত্রে মানে যারা রাতে প্রচণ্ড ভয় পায় তাদের ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে, এক নম্বর হলো স্টামোনিয়াম, হিস্টোরি অফ ফিয়ার অ্যান্ড ফ্রাইট। যদি কেউ রাতে ভয় পেয়ে থাকে বা কোনো আতঙ্কগ্রস্ত কোনো পরিবেশের সম্মুখীন হয়, এরপর থেকে যদি ভয় পায় তাহলে তাদের জন্য স্টামোনিয়াম ভালো কাজ করবে। ক্যালকেয়া কাপ জাতগত লক্ষণের সাথে, অর্থাৎ ক্যালকেয়া কাপের রুগীরা আমরা জানি যে তাদের প্রচুর ভয় থাকে, তাদের সব কিছুতে ভয় থাকে, এটা যদি ধাতুগত লক্ষণের সাথে মিল থাকে তাহলে তার ওষুধ হবে ক্যালকেয়া কাপ। জেলসিমিয়াম, নাইট টেরোস উইথ পালপিটেশন, যদি কেউ রাতে ভয় পায়, এই ভয় পাওয়ার সাথে যদি তার বুক ধরফর করার সমস্যা থাকে তাহলে তার ওষুধ হবে জেলসিমিয়াম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম। এই 5টা ওষুধ ভালোভাবে মনে রাখতে পারি লক্ষণগুলোর সাথে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই রোগীর জন্য ওষুধটা নির্বাচন করতে পারবো। আপনার কাছে অনেক শিশুদেরকে নিয়ে আসা হবে বা অনেক শিশু আপনারা এমন কেস পাবেন যে তারা রাতে ভয় পায়, তখন আপনি যদি জানতে পারেন যে সে একবার ভয় পাইছিল বা আতঙ্কগ্রস্ত কোনো পরিবেশের মধ্যে পড়ছিল, এরপর থেকে সে রাতে ভয় পায়, তাহলে তার ওষুধ নিশ্চিন্তে দিতে পারেন স্টামোনিয়াম। এখন একটা মোটা সোটা থলথলে ফর্সা একটা শিশুকে নিয়ে আসা হয়েছে, এখন বললো যে সে রাত হলেই ভয় পায়, তখন তাকে আপনি নিশ্চিন্তে ক্যালকেয়া কাপ দিতে পারবেন। আরেকটা শিশুকে নিয়ে আসছে বা বড় হোক, যে রাতে সে ভয় পায়, রাতে একা থাকতে পারে না, তার বুক ধরফর করে, ভয়ের সাথে তার রাতে বুক ধরফর করে, তাহলে তার ওষুধ হবে জেলসিমিয়াম। আর্সেনিক অ্যালবামের রুগীরা হবে প্যানিক অ্যাটাকস 12 টু অ্যাগ্রাভেশন, অর্থাৎ তাদের রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত তাদের এই ভয়টা বৃদ্ধি পাবে। যদি কারো রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত তাদের ভয়টা বৃদ্ধি পায় তাহলে তাদের ওষুধ হবে আর্সেনিক অ্যালবাম। ওপিয়াম, ওপিয়ামের হলো ঘুমের সমস্যা হয়, ফিয়ার অফ ফ্রাইট রিমাইন্স, মানে ভয়ের কারণে তাদের ঘুম আসে না। যদি কোনো রুগী রাতে ভয় পায় আর আপনি যদি জানতে পারেন যে সে আগে একটা ভয় পাইছিল, এই ভয়টা তার মধ্যে এখনও আছে, এর ফলে তার ঘুমের সমস্যা হইতেছে, তাহলে তার ওষুধ হবে ওপিয়াম। আচ্ছা, ওপিয়াম এবং স্টামোনিয়াম এই দুইটা ওষুধে সবাই বুঝতে পারছেন? একজন বলেন তো কাকে স্টামোনিয়াম দিবেন আর কাকে ওপিয়াম দিবেন? অভিয়াম দেব যে যদি কোনো ব্যক্তি ভয় পায় এবং ওই ভয়টা তার ভিতরে থাকে তাহলে আমরা অভিয়াম দেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বলতে হবে যে তার এই ভয়ের কারণে ঘুমের সমস্যা হইতেছে, মানে ঘুমটা আসে না, ঘুম হয় না, অনিদ্রায় ভুগে, তার ভয় পাওয়ার পর ভয়টা তার মধ্যে আছে, এর সাথে তার ঘুমের সমস্যা হইতেছে, ভয়ের কারণে তার ঘুমের সমস্যা হইতেছে, তাহলে তার ওষুধ হবে ওপিয়াম। আর স্টামোনিয়ামটা হলো যে তার সে আগে একটা ভয় পাইছে, এই ভয় পাওয়ার পর থেকে সে রাতে ভয় পায়, তাহলে তার ওষুধ হবে স্টামোনিয়াম। এটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য, এই জন্য আর কি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। জেলসিমিয়াম হবে যে ভয় পাইছে কিন্তু ভয়টা তার মধ্যে অবশিষ্ট থাকবে না, এখন প্যালপিটেশন থাকবে, সাথে ভয় ভীতি থাকবে, ভিতর সন্তুষ্ট থাকবে, সাথে বুক ধরপার নেই, প্যালপিটেশন থাকবে, হ্যাঁ এই একটা লক্ষণ। গর্ভবতী মা যদি ভয় পায়, এর কারণে যদি প্রসবকৃত বাচ্চা কিছু নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম দিতে পারি। জি জি, এটা ওগুলা ঠিক আছে, মানে এখনকার যেটা বলছিলাম যে রাতের ভয়ের ক্ষেত্রে আর কি। এটা স্যার বুকে ধড়ফড় থাকতে হবে হ্যাঁ, বয়সের সাথে। এই ধরনের কিন্তু অনেক শিশুদেরকে নিয়ে আসে, যে মানে এগুলা সাধারণত মসজিদের যারা আপনারা ইমাম সাহেব আছেন বা হুজুর আছেন ওদেরকে কাছে নিয়ে যায় যে একটা ফু দিয়ে দেন, সে রাতে ভয় পায়। জি স্যার, আমরা কাছে তাই আসে এই হ্যাঁ, সমস্যা। আপনারা এই ওষুধও পাশাপাশি দিতে পারবেন যদি আপনি এই লক্ষণগুলো মিলাইতে পারেন, যে সে ভয় পায়, রাতে ভয় পায়, এর সাথে তার বুক ধরফর করে, তাহলে তার ওষুধ হবে জেলসিমিয়াম। এখন কেউ রাত হয়েছে, রাত হলেই ভয় পায়, কারণ সে অন্ধকারে ভয় পাইছিল, যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এখন রুম অন্ধকার হয়ে গেছে, এখন সে খুব ভয় পায়, একটা চিৎকার দিয়ে উঠছে, এরপর থেকে সে রাতেবেলা ভয় পায়, তাহলে তার জন্য স্টামোনিয়াম হবে। আর যদি সে রাতে প্রচণ্ড ভয় পাইছে, ভয় পাওয়ার পর থেকে তার রাতে ঘুম হয় না, ঘুমের সমস্যা হয়, ঘুমাইতে গেলে তার এই ভয়ের কথা মনে হয় বা তার ঘুমটা আসে না, তাহলে তখন তার ওষুধ হবে ওপিয়াম। মানে এইভাবে আপনি সহজে পার্থক্য করে ওষুধগুলো নির্বাচন করতে পারবেন। ক্লিনিক্যাল টিপস, রোগী যদি বিছানায় যেতে ভয় পায়
তাহলে ক্যানাবিস স্যাটাইভা ভালো কাজ করে। কোনো রোগী যদি বিছানায় যেতেই ভয় পায় তাহলে তার জন্য ক্যানাবিস স্যাটাইভা ভালো কাজ করবে। স্টামোনিয়াম এবং অ্যাগারিকাসের মধ্যে অনেক মিল রয়েছে, যেমন মাংসপেশির আক্ষেপ, মাংসপেশির কম্পন, নর্তন রোগ, বাচালতা, আক্রমণাত্মক ইত্যাদি। আমরা সবাই জানি যে স্টামোনিয়াম এবং অ্যাগারিকাস এদের মধ্যে মাংসপেশির আক্ষেপ, মাংসপেশির কম্পন, নর্তন রোগ মানে হাত পা কাঁপা, শরীর কাঁপা, বাচালতা প্রচুর কথা বলা, সব কিছুতে আক্রমণাত্মক ভাব দেখানো, এগুলা স্টামোনিয়াম এবং অ্যাগারিকাসের গুরুত্বপূর্ণ সিমটম। এখন এই দুইটা ওষুধের মধ্যে এই লক্ষণগুলো আছে। এখন আমাদের জানতে হবে যে এদের মধ্যে পার্থক্যটা কি। একবারে খুব সহজ পার্থক্য যে অ্যাগারিকাস হলো সম্পূর্ণ বয়হীন। অ্যাগারিকাস হলো সম্পূর্ণ বয়হীন, অর্থাৎ তাদের মধ্যে কোনো ভয় থাকে না। আর স্টামোনিয়াম হলো ভয়পূর্ণ, অর্থাৎ তাদের অনেক ভয় থাকে। মানে অ্যাগারিকাসের রোগীদের মধ্যে কোনো ভয় নেই, অন্ধকার হোক, একা থাকা হোক, বা আবদ্ধ স্থানে রাখা হোক, বা যে কোনো জায়গায় তাকে একা ছেড়ে দিলে সে ভয় পাবে না। কিন্তু স্টামোনিয়ামের অনেক ভয় থাকে, তাদের সব কিছুতে প্রচুর ভয় থাকে। আমরা যেটা বলছিলাম যে তারা একা থাকতে ভয় পায়, আবদ্ধ স্থানে ভয় পায়, পানি দেখলে ভয় পায়, এই ধরনের, বা সহিষ্ণু কিছু দেখলে ভয় পায়। তাহলে আমরা খুব সহজে পার্থক্য করতে পারবো যে আপনার কাছে কোনো নর্তন রোগের রুগী নিয়ে আসা হলো, নর্তন রুগী আসলো, এখন আপনি দুইটা ওষুধের মধ্যে পার্থক্য করতে পারতেছেন না যে তাকে অ্যাগারিকাস দিবেন না স্টামোনিয়াম দিবেন। এখন আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনার কোনো ভয় আছে কিনা, আপনি অন্ধকারে ভয় পান কিনা, একা থাকতে ভয় পান কিনা, বা কোনো ভয়ঙ্কর কিছু দেখলে ভয় পান কিনা, যদি বলে যে না আমি আমার কোনো ভয় পাই না, আমার ভিতরে কোনো ভয় নেই, তাহলে আপনি তাকে নিশ্চিন্তে অ্যাগারিকাস দিতে পারবেন। আর যদি বলে যে না আমি একা থাকতে পারি না, অন্ধকারে গেলে আমি ভয় পাই, পানি দেখলে ভয় পাই, বা আরও বিভিন্ন ভয় কথা বলে, তাহলে তাকে আপনি স্টামোনিয়াম দিতে পারবেন। শুধু আপনি একটা লাইন মনে রাখেন, আপনি তাহলে কিন্তু সঠিক ওষুধটা দিতে পারবেন। কোনো রোগী আইসা কিন্তু আপনাকে স্টামোনিয়াম বা অ্যাগারিকাসের একবার মূল সিমটমগুলো সবসময় বলবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি বইয়ে যেভাবে পড়বেন বা বড় বড় ডাক্তাররা যেভাবে লেকচার দিবে যে আপনি বস্তু লক্ষণ সমষ্টি মিলান, ম্যাথামেটিকের সাথে মিলায় ওষুধ দিয়ে দেন, এত সহজ না। ডাক্তার রাজেন্দ্র শঙ্করনের একটা আছে যে 10টা টিপস আছে। আপনি কেস নিলেন, একটা কেস আপনি সংক্ষেপে নেন বা বড়োভাবে নেন, 14 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, বা 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা আপনি পূরণ করেন, কিন্তু আপনি এই কেসে ঢুকবেন কীভাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আপনি এই কেসে কোন সিমটমটা দিয়ে ঢুকবেন বা কিভাবে ঢুকবেন। আমাদের ব্যর্থতা কিন্তু এটাই। আমি আমার জীবনে বা 10 বছর ধরে যে হোমিওপ্যাথি বা 11 বছর ধরে হোমিওপ্যাথিতে আসি, আমি কোনো ডাক্তারের কাছে এটা শুনি নাই যে আপনি কেসটা কোন দরজা দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন। এক একটা কেসে কিন্তু আপনি এক একটা বিষয় দিয়ে ঢুকতে হবে, এক একটা লক্ষণ দিয়ে ঢুকতে হবে। কারো স্বপ্ন দিয়ে ঢুকতে পারবেন, কারো মানসিক লক্ষণ দিয়ে ঢুকতে পারবেন, কারো জেনারেল লক্ষণ দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে আমাকে কোন বিষয়টা দিয়ে ঢুকতে হবে। এরকম 10টা টিপস আছে, যে এই 10টা টিপস আপনি যদি জানেন, তখন আপনি এই 10টা টিপস অনুযায়ী এক একটা কেসে এক একটা ব্যবহার হবে, সব কেসে কিন্তু একটা বিষয় দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে এই পার্থক্যগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজে রোগীর জন্য সঠিক ওষুধটা দিতে পারবো। আর এই 10টা টিপস কি আমাদেরকে পরে ক্লাসে কোন সময় বলা হবে না, বা দেওয়া হবে? এমনি দিতে পারবো, কিন্তু এটা বিস্তারিতভাবে আলোচনা, এটা রেপার্টরি ছাড়া সম্ভব না। মানে এটা আপনার উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, আর এটা রেপার্টরি ক্লাসের জন্য এটা তৈরি করতেছি। মানে ওই টিপসটা আপনার রেপার্টরি ছাড়া সম্ভব না, আপনার প্রতিটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, যে একটা কেস দেখাইবো, ওই কেস অনুযায়ী আপনি কীভাবে ঢুকবেন, ওটা রেপার্টরি থাকবে। ওটা রেপার্টরি ক্লাসের জন্য ওটা সাজাইতেছি। তাহলে স্যার এমনি দিয়েন, আমরা একটু মোতালা করলাম, এরপরে যে আমি এমনি দেখাই দিব না 10টা ইয়া, কিন্তু এটা বোঝা যাবে, বুঝবে না আসলে এটা কীভাবে ঢুকতে হবে। যেমন একটা আমরা জানি যে পিকিউআর সিমটম দিয়ে ঢুকা যায়, আরেকটা যে আপনার বৈশিষ্ট্যপূর্ণ সিমটম পাইলে ওই বৈশিষ্ট্যপূর্ণ সিমটম দিয়ে ঢুকতে পারবেন, মানসিক সিমটম পাইলে মানসিক সিমটমগুলো দিয়ে ঢুকতে পারবেন। এগুলো বিস্তারিত অনেক আলোচনা আছে। এই জন্য এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক ওষুধটা দিতে পারবো। নাহলে আমরা স্টামোনিয়াম দিব না অ্যাগারিকাস দিব, কোনটা দিব এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে। পরে অবুদশ 20 গইনা আপনি একটা দিতে হবে আন্তাজি। যখন আপনি নিশ্চিত হয়ে ওষুধটা দিবেন, ডাক্তার এলএম খান স্যার প্রায় এই কথাটা বলেন যে ওষুধ হলে আপনার সারবেন, মানে আপনার চাকর, আপনি তাকে যেভাবে বলবেন সে সেভাবে কাজ করবে। সার্ভেন্ট হতে হলে তো আপনাকে
ওই ওষুধটা এভাবে নির্বাচন করতে হবে যে সার্ভেনের মতো কাজ করবে। এই জন্য বলছে যে প্রথমে আপনি র্যাপার্টরি করেন, র্যাপার্টরি করার পর মানে র্যাপার্টরি করেন বা আপনি আপনার জ্ঞান ব্যবহার করেন, তারপরে ম্যাথমেটিকা দিয়ে নিশ্চিত হন। যখন আমরা ধরেন একটা রুগী আসলো, আমি তার কেস্টিং করলাম, কেস্টিং করার পরে আমি আমার জ্ঞান দিয়ে আমার অ্যানালাইসিস করে আমি একটা ওষুধ নির্বাচন করলাম, তারপর আমি ম্যাথমেটিকা দিয়ে আরও নিশ্চিত হলাম যে তার মধ্যে এই ওষুধের সিমটমগুলো আছে কিনা। নিশ্চিত হওয়ার পর যখন আমি ওষুধটা দিব রুগীকে, তখন সেটা অবশ্যই আপনার সার্ভেন হয়ে কাজ করবে। আর যদি আপনি অনিশ্চিতভাবে তাকে ওষুধটা দেন, তাহলে কিন্তু এই ওষুধটা কাজ করবে না। করতে পারে, নাও করতে পারে, যদি মিলে তাহলে করবেন, না মিলে করবে না। ক্লিনিক্যাল টিপস। অ্যাগারিক অ্যাসিডে বরফের ছোঁয়া লাগার বা বরফের ন্যায় সুই চামড়ায় ফুটছে এমন অনুভূতি দেখা যায়, বা গরম সুই চামড়ায় ফুটছে এমন অনুভূতিও দেখা যায়। মানে অ্যাগারিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো যে তাদের কোনো বরফের ছোঁয়া লাগার বা বরফের ন্যায় ঠান্ডা কোনো সুই যেন তার চামড়ার মধ্যে ফুটতেছে, মানে ঢুকানো হচ্ছে এমন একটা অনুভূতি দেখা দেয়। বা ঠান্ডা হোক বা গরম হোক, এই ধরনের একটা কোনো সুই তার চামড়ার মধ্যে ঢুকানো হচ্ছে এমন একটা অনুভূতি দেখা দেয়। এটা কিন্তু অ্যাগারিক অ্যাসিডের একটা পিকুলিয়ার অনুভূতি। আরেকটা ক্লিনিক্যাল টিপস, অ্যাগারিক অ্যাসিড রুগীদের খুব ঘন ঘন হাই উঠে। অনেক এমন রুগী পাওয়া যায় যাদের খুব ঘন ঘন হাই উঠে। মানে ঘন ঘন হাই উঠে আপনি এই লক্ষণের উপর অ্যাগারিক অ্যাসিড দিয়ে দেবেন এটা না, মানে এটা মনে রাখতে হবে যে অ্যাগারিক অ্যাসিড রুগীদের খুব ঘন ঘন হাই উঠে। শিশুদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ট্যারেন্টুলা হিসপেনিকা। ট্যারেন্টুলা 3 ধরনের টাইপের হয়। এক নম্বর হলো ট্যারেন্টুলা হিসপেনিকার শিশুরা মিউজিক শুনলে তাদের মধ্যে 3 ধরনের অবস্থা দেখা দেয়। ট্যারেন্টুলার শিশুরা যখন মিউজিক শুনে তখন তাদের মধ্যে 3 ধরনের অবস্থা দেখা দেয়। এক ধরনের শিশু মিউজিকে শান্ত এবং নীরব হয়ে যায়। কিছু শিশু যখন মিউজিক শুনে তখন তারা শান্ত এবং নীরব হয়ে যায়। আরেক ধরনের শিশুরা মিউজিকে তারা অত্যাধিক উত্তেজিত হয়ে ওঠে। মিউজিকে তারা অত্যাধিক উত্তেজিত হয়ে ওঠে, অস্থিরতা দেখায় এবং অতিমাত্রায় সক্রিয় ওঠে। আরেক ধরনের হলো মিউজিক শুনলে তাদের মধ্যে দোলায়মান নড়াচড়া দেখা দেয়, অর্থাৎ মিউজিকের তালে তারা এদিক সেদিক দুলতে থাকে। ট্যারেন্টুলার রোগীদের ক্ষেত্রে কিন্তু মিউজিকের উপশম এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। বা ট্যারেন্টুলার রোগীরা যখন বা ট্যারেন্টুলার শিশুরা যখন মিউজিক শুনে তখন তাদের মধ্যে এই 3 ধরনের অবস্থা দেখা দেয়। এই 3 ধরনের অবস্থা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। মিউজিকে তারা শান্ত এবং নীরব হয়ে যায়, বা মিউজিকে তারা অত্যাধিক উত্তেজিত হয়ে ওঠে, অস্থিরতা দেখায় এবং অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। আরেক ধরনের হলো মিউজিক শুনলে তাদের মধ্যে দোলায়মান নড়াচড়া দেখা দেয়, অর্থাৎ মিউজিকের তালে তালে তারা এদিক সেদিক দুলতে থাকে। টাইপ 2, ট্যারেন্টুলা মিউজিকে উপশম হয়, আবার যখন তারা খুব বেশি উত্তেজিত অস্থির হয়ে যায় তখন তারা কপাল বালিশে ঘষে বা আঙ্গুল কোনো জায়গায় ঘষে, এতে সে আরাম পায়। ট্যারেন্টুলা মিউজিকে উপশম হয়, আবার যখন তারা খুব বেশি উত্তেজিত অস্থির হয়ে যায় তখন তারা কপাল বালিশে ঘষে বা আঙ্গুল কোনো জায়গায় ঘষে, এতে সে আরাম পায়। দেহের স্নায়ুপ্রান্ত এতই উত্তেজিত অনুভূতি সম্পন্ন থাকে যে উপশম পাওয়ার জন্য কোনো না কোনো প্রকার ঘর্ষণের প্রয়োজন হয়। দেহের স্নায়ুপ্রান্ত যেমন আমাদের আঙ্গুলের আগা, কপাল বা যে সকল জায়গায় স্নায়ুর প্রান্তগুলো থাকে এগুলো খুবই উত্তেজিত অবস্থায় থাকে। এই উত্তেজিত অবস্থায় তারা উপশম পাওয়ার জন্য তারা কোনো না কোনো প্রকার ঘর্ষণের প্রয়োজন হয়। ট্যারেন্টুলার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো দ্রুততা, তাড়াহুড়া এবং আবেগ প্রবণতা। ট্যারেন্টুলার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো দ্রুততা, তাড়াহুড়া এবং আবেগ প্রবণতা। এগুলো ট্যারেন্টুলাকে টিউবারকুলি নামে কাছে নিয়ে যায়। অর্থাৎ টিউবারকুলি নামেও এই ধরনের লক্ষণ আছে যে তারা খুব দ্রুত সবকিছু করে, সবকিছু তাড়াহুড়া করে এবং তারা খুব আবেগপ্রবণ হয়। এটা ট্যারেন্টুলা এবং টিউবারকুলি নাম উভয় ওষুধের শিশুদের মধ্যে পাওয়া যায়। শিশুদের কেসে ট্যারেন্টুলা এবং টিউবারকুলি নামকে পার্থক্য করা খুবই কষ্টকর। মানে অনেক কেসে দেখা যাবে যে ট্যারেন্টুলা দিবেন না টিউবারকুলি নাম দিবেন, সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়, কারণ তাদের মধ্যে পার্থক্য করাটা খুবই কঠিন। উভয়ের প্রধান বৈশিষ্ট্য হলো অবাধ্যতা, অস্থির আচরণ এবং বর্ধিত শক্তি। উভয়ের প্রধান বৈশিষ্ট্য হলো অবাধ্য, তারা খুবই অবাধ্য হয়, তারা খুব অস্থির থাকে এবং তাদের বর্ধিত শক্তি দেখা দেয়। মানে মনে হয় যে তাদের শক্তি কম। যখন তারা রাগান্বিত হয় বা
উত্তেজিত থাকে তখন তাদের শক্তি বৃদ্ধি পেয়ে যায়। ট্যারান্টুলার অস্থির হাত প্রায় সৃজনশীল কাজে নিয়োজিত থাকে। ট্যারান্টুলার অস্থির হাত প্রায় সৃজনশীল কাজে নিয়োজিত থাকে, যেমন ছবি আঁকা, এর মধ্যে রং সম্পৃক্ত থাকে। অর্থাৎ তারা খুব যখন অস্থির থাকে তখন তারা সৃজনশীল কোনো কাজ করে, যেমন ছবি আঁকে। ছবি আঁকলে তার রংটাও করবে খুব সুন্দরভাবে, মানে ম্যাচিং রং করবে। যে ছবি আঁকছে পতাকার, রং করতেছে অন্য ধরনের, মানে ফুলের বা ফলের, এই ধরনের না। পতাকার সাথে যেই রংটা মিলে সেই রংটাই দিবে, অর্থাৎ তাদের রঙের একটা ম্যাচিং থাকে। এই জন্য বলে যে ট্যারান্টুলার সৃজনশীল কাজ করে। এটা কিন্তু টিবাকুলি নামে আছে, যে তারা শৈল্পিক হয়, সৃষ্টি করতে পছন্দ করে, মানে কোনো কিছু তৈরি করতে তারা পছন্দ করে। ট্যারান্টুলার একটি নিশ্চিতকরণ লক্ষণ হলো মিউজিক পছন্দ করা। এটি রোগীর মধ্যে খুব ভালোভাবে থাকতে হবে। মানে ট্যারান্টুলা দেওয়ার আগে এটা নিশ্চিত হয়ে নেবেন যে তার মধ্যে মিউজিক পছন্দ করা এই লক্ষণটি আছে কিনা। গানের প্রতি এতই ভালোবাসা যে প্রস্রাব করার সময় শীষ দেয়। যখন তারা প্রস্রাব করে তখন তারা শীষ দেয়। অঙ্গ প্রত্যঙ্গের অস্থিরতা মিউজিকের মাধ্যমে উপশম হয়। যখন তাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা দেখা দেয় তখন তারা মিউজিক শুনলে শান্ত হয়ে যায়। এবং যখন কোথাও মিউজিক শুনে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যখন সে বাইরে যায় বা কোথাও যায় তখন যদি সে মিউজিকের আওয়াজ শুনে তখন সে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, বা তার মধ্যে নাচার তীব্র ইচ্ছা জন্মায়। সে সেখানে যায়, স্থির হয়ে গান শোনা শুরু করবে, অথবা সেখানে নাচা শুরু করে দিবে। এটা ট্যারান্টুলার খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। টাইপ 3, ট্যারান্টুলার শিশুরা যখন ধ্বংসাত্মক কোনো কাজ করে তখন তারা এমনভাবে করে যেন সে কিছুই জানে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ট্যারান্টুলার টাইপ। ট্যারান্টুলার শিশুরা যখন ধ্বংসাত্মক কোনো কাজ করে তখন তারা এমনভাবে করে যেন সে কিছুই জানে না। যেমন ট্যারান্টুলার কোনো শিশু বসে বসে টেলিভিশন দেখছেন। ট্যারান্টুলার কোনো শিশু বসে বসে টেলিভিশন দেখছে। তার মা রান্নাঘরে রান্না করছেন। তিনি অন্য কাজের জন্য রান্নাঘর থেকে বের হয়ে অন্য রুমে গিয়েছেন। এই সুযোগে সে রান্নাঘরে গিয়ে ম্যাচ দিয়ে কোনো কিছুতে আগুন লাগিয়ে দেয়। লাগিয়ে এসে আবার সে এসে বসে বসে টেলিভিশন দেখা শুরু করে। তার মা দুয়ার গন্ধে দৌড়ে এসে দেখে আগুন জ্বলতেছে আর সে বসে বসে টেলিভিশন দেখতেছে, যেন সে কিছুই জানে না। মানে তারা এমনভাবে কিছু করে যে তারা মূলত মনে হয় যে কিছুই জানে না, এর আগাগোড়া সে কিছুই জানে না। তাদের ধ্বংসাত্মক মনোভাব লুকায়িত থাকে। তারা অনেক সময় অজ্ঞান না হয়ে অজ্ঞান হওয়ার ভান করে, মানে অনেক সময় সে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করবে। এই ধরনের কিন্তু অনেক শিশু পাওয়া যায় যে সে অজ্ঞান হয় না কিন্তু অজ্ঞান হওয়ার ভান করে পড়ে আছে। কিন্তু হিপারসালফের রোগীরা কোনো কিছু করলে তারা কাউকে ভয় পায় না, তারা সবার সামনেই সেটা করে। যেমন সে সবার সামনেই আগুন জ্বালাবে, সে কাউকে ভয় পাবে না। যেমন সে সবার সামনেই আগুন জ্বালাবে, সে কাউকে ভয় পাবে না। কিন্তু ট্যারান্টুলার রোগীরা গোপনে আগুন লাগাবে, যাতে কেউ না দেখে, বা সেটা গোপনভাবে করবে। তারা খুবই নিষ্ঠুর হয়। এখন কাউকে যদি বলা হয় যে তুমি একটা বাসে আগুন লাগাই আসো, তখন হিপারসালফের রোগীরা সোজা হাইটা যাবে, কে আছে না আছে সে দেখবে না, সে সরাসরি যা বাসে আগুন লাগাই দিবে। আর যদি ট্যারান্টুলাকে বলা হয় যে তুমি বাসে আগুন লাগাই আসো, তাহলে সে খুব গোপনে দেখবে যে যখন কোনো মানুষ নেই, বাসটা খালি পড়ে আছে, বা সে যদি এখন আগুন লাগায় কেউ দেখবে না, তখন সে যা আগুনটা লাগাবে। এটা ভিতরে মানুষ থাকুক বা না থাকুক, মানে তার মধ্যে নিষ্ঠুর ভাবটা দেখা দেয়। হিপারসালফের রোগীরা কাউকে ভয় পাবে না, সে সরাসরি যা করবে। আর ট্যারান্টুলার রোগীরা গোপনে করবে। স্যার, কোন রোগীর মধ্যে যদি এই লক্ষণটা পাই, কিন্তু ওই যে করাটা, ধ্বংসাত্মকের যে অবস্থাটা এটা পাই, কিন্তু মিউজিকের প্রতি আর না পাই, তাহলে তো ট্রেনটা দিতে পারবো না নাকি? না, তখন নিষ্ঠুরতা আরও অনেক মেডিসিন আছে, গোপনীয়তা থুজা আছে, আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে। তখন অন্যগুলো চিন্তা করতে হবে। ট্যারান্টুলা আসতে পারে, নাও আসতে পারে, অন্যান্য সিমটম অবশ্যই মিলতে হবে। আমরা হিপারসালফে আমরা জানি যে এটা ওরা খুবই রাগী হয়, ওরা খুব ধ্বংসাত্মক হয়। রাজন শঙ্করের যদি আপনি ইয়াটা পড়েন, ওনার সোলস অফ রেমেডি, ওটাতে একটা কেস দেওয়া আছে যে তার কাপড় আয়রন ম্যানকে দিছে, ধুইয়া কাপড়টা আয়রন ম্যানকে দিছে ইস্ত্রি করার জন্য।
মানে ইস্ত্রি করার সময় তার জামায় কোনো মানে একটু ময়লা লেগে গেছে, সে যদি এটা দেখে সে এই জামা পুড়া ফেলবে বা ছিঁড়া ফেলবে, মানে তার মধ্যে এত জিদ কাজ করে। আচ্ছা, টাইপ 4, ট্যারেন্টুলা শিশুদের উচ্চ যৌন চাহিদা থাকে। ট্যারেন্টুলা শিশুদের উচ্চ যৌন চাহিদা থাকে, এই জন্য তারা সবসময় যৌনাঙ্গ ঘষে, হাতায় বা লিঙ্গ বিছানায় ঘষে। ট্যারেন্টুলা শিশুদের উচ্চ যৌন চাহিদা থাকে, এই জন্য তারা সবসময় যৌনাঙ্গ ঘষে, হাতায় বা লিঙ্গ বিছানায় ঘষে। এর সাথে যদি আপনি মিউজিকে উপশম পান তাহলে তাকে ট্যারেন্টুলা দিতে পারবেন, দিলে তার এই উচ্চ যৌন চাহিদাটা স্বাভাবিক হয়ে আসবে। ট্যারেন্টুলা শিশুরা কাঁচা গোশত, কাঁচা মাছ এবং কাঁচা ফল খেতে পছন্দ করে, মানে তারা সাধারণত কাঁচা জিনিসগুলো পছন্দ করে, কাঁচা গোশত, কাঁচা মাছ, কাঁচা ফল এগুলো পছন্দ করে। আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন ম্যাড্রোইনাম। ম্যাড্রোইনামের একজন রোগীর মধ্যে 2 ধরনের আচরণ থাকতে পারে এবং এটি একটি পেন্ডুলামের মতো, যেখানে একটি মেরু থেকে অন্য মেরুতে যায়। অর্থাৎ কখনো কখনো সে ট্যারেন্টুলানে খুবই নিষ্ঠুর ধ্বংসাত্মক থাকে, কয়েক মাস ধ্বংসাত্মক থাকার পর তারা আবার কয়েক মাস ফসফরাসে অত্যন্ত সহানুভূতিশীল এবং দয়ালু হয়ে যায়। আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাড্রোইনামের মধ্যে 2 ধরনের আচরণ থাকতে পারে। আমরা জানি যে পেন্ডুলাম একবার ডানে একবার বামে, মানে একবার এই পাশে একবার ও পাশে সবসময় স্থানান্তরিত হয়। ম্যাড্রোইনামের রোগীরাও সেম একই ধরনের হয়। তারা কখনো কখনো খুবই নিষ্ঠুর থাকে, ট্যারেন্টুলার নেয়, ধ্বংসাত্মক থাকে। আবার কয়েক মাস ধ্বংসাত্মক থাকার পর তারা আবার কয়েক মাস পর ফসফরাসে অত্যন্ত সহানুভূতিশীল এবং দয়ালু হয়ে যায়। ধরুন কোনো রোগী 1 মাস খুব নিষ্ঠুর থাকে, আবার 1 মাস সে খুব দয়ালু হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে সে ব্রাইটাকার্বের নেয় পরীক্ষায় সব বিষয়ে ফেল করছে, আবার কয়েক মাস পর দেখা যায় বা পরের সেমিস্টারে দেখা যায় সে খুব ভালো রেজাল্ট করছে। মানে প্রথম সেমিস্টারে দেখা গেল যে সে সব বিষয়ে ফেল করতেছে, দ্বিতীয় সেমিস্টার দেখা যায় যে আবার সে সব বিষয়ে খুব ভালোভাবে পাশ করছে। মানে তাদের মধ্যে সবসময় 2 ধরনের অবস্থা দেখা দেয়। এই ধরনের পরিবর্তন ম্যাড্রোইনামে দেখা যায়। ম্যাড্রোইনামের শিশুরা বানানের ক্ষেত্রে খুবই দুর্বল থাকে, অর্থাৎ তারা 3 অক্ষরের শব্দ বানান করতে পারে না। ম্যাড্রোইনামের শিশুরা বানানের ক্ষেত্রে খুবই দুর্বল থাকে, অর্থাৎ তারা 3 অক্ষরের শব্দ বানান করতে পারে না। আর আমরা বলছিলাম যে নিজের লেখা নিজে পড়তে পারে না কোন ওষুধ, নিজে কি লেখছে নিজে বলতে পারে না কোন মেডিসিন? লাইকোপোডিয়াম। হ্যাঁ, লাইকোপোডিয়াম। আর এখন জানলাম যে 3 অক্ষরের শব্দ বানান করতে পারে না ম্যাড্রোইনাম। হ্যারিংয়ের গাইডিং সিমটমে দেওয়া আছে যে ম্যাড্রোইনামের শিশুরা 3 অক্ষরের শব্দ বানান করতে পারে না, বানানের ক্ষেত্রে তারা খুবই দুর্বল থাকে। তারা সব কিছুতে তাড়াহুড়া করে। অল্প বয়সী ম্যাড্রোইনামের শিশুদের মধ্যে যৌন উত্তেজনা দেখা দেয়। তাই যে সকল 7-8 বছরের শিশুরা হস্তমৈথুন করে তাদের জন্য ম্যাড্রোইনাম খুব ভালো কাজ করে। অল্প বয়সী ম্যাড্রোইনামের শিশুদের মধ্যে যৌন উত্তেজনা দেখা দেয়, তাই যে সকল শিশুরা 7-8 বছরে হস্তমৈথুন করে তাদের জন্য ম্যাড্রোইনাম খুব ভালো কাজ করবে। যারা অল্প বয়সে হস্তমৈথুন করে তাদের জন্য কিন্তু ম্যাড্রোইনাম খুব ভালো একটা মেডিসিন। 7-8 বছর মানে তার বয়সন্ধির আগেই সে হস্তমৈথুন করে, খুবই মারাত্মক একটা অবস্থা। ম্যাড্রোইনামের শিশুদেরকে যদি বলা হয় এটি গরম বা ঠান্ডা, তাহলে সে তা বিশ্বাস করবে না। সে প্রথমে তা স্পর্শ করবে, তারপর সে বিশ্বাস করবে এটি গরম বা ঠান্ডা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। যে সকল শিশুদেরকে বলা হয় যে এটা গরম বা ঠান্ডা, কিন্তু সে এটা বিশ্বাস করে না। তার আগে এটা ধরবে, তারপর যদি দেখে যেটা ঠান্ডা তাহলে সে বিশ্বাস করবে এটা ঠান্ডা, যদি দেখে যেটা গরম তাহলে এটা বলবে, বিশ্বাস করবে যেটা গরম। মানে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা তারা বিশ্বাস করে। ম্যাড্রোইনামের শিশুরা খুব কাজপ্রিয় হয়, তারা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। ম্যাড্রোইনামের শিশুরা খুব কাজপ্রিয় হয়, তারা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। যারা সবসময় কাজ করতে পছন্দ করে অর্থাৎ সবসময় কাজে ব্যস্ত থাকে, এমন লক্ষণের প্রধান ওষুধগুলো হলো ম্যাগনেসিয়াম কার্ব, নাক্সভূমিকা, ম্যাড্রোইনাম, কার্সিনোসিন। ম্যাগনেসিয়াম কার্ব, নাক্সভূমিকা, ম্যাড্রোইনাম, কার্সিনোসিন এই 4টা ওষুধের রোগীরা সবসময় কাজ করতে পছন্দ করে, তারা সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করে, মানে তারা অলস থাকতে পছন্দ করে না।
ম্যাডোইনাম এবং টিবাকুলিনামের পরিবর্তনশীলতার মধ্যে পার্থক্য হলো, মানে আমরা জানি যে, বা গত ক্লাসে আমরা বলছিলাম যে টিউবাকুলিনামের রোগীরাও সবসময় পরিবর্তন চায়। আমরা একটা লক্ষণ বলছিলাম যে আপনি যদি টিউবাকুলিনামের রোগীর বাসায় যান, যা যদি দেখেন যে আজকে তার ঘরের খাট, চেয়ার, টেবিল যে জায়গায় দেওয়া আছে, পরের দিন যা মানে পরের মাসে গেলে দেখবেন যে সেটা আর একই জায়গায় নাই, এখন সে আবার অন্যভাবে রাখছে, মানে তারা সব কিছুতে পরিবর্তন চায়। আমরা আজকে জানলাম যে ম্যাডোইনামের রোগীরাও পরিবর্তন চায়। এখন আমাদেরকে এই দুটো ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে, তাহলে আমরা সঠিক ওষুধটা দিতে পারবো। টিউবাকুলিনামের রোগীরা অসন্তুষ্টি বা একঘেয়েমির কারণে তারা পরিবর্তন চায়। তারা এই অসন্তুষ্টি বা একঘেয়েমি ভ্রমণের মাধ্যমে দূর হয়। তাদের এই অসন্তুষ্টি বা একঘেয়েমি ভ্রমণের মাধ্যমে দূর হয়। আর ম্যাডোইনামে একই রোগীর মধ্যে দুইটি ভিন্ন চরিত্র দেখা যায়, অর্থাৎ পেন্ডুলামের ন্যায়। একবার তারা খুবই নিষ্ঠুর থাকে, আরেকবার তারা খুবই দয়ালু হয়ে যায়। বা একবার তারা পরীক্ষায় সকল বিষয় ফেল করে, আরেকবার তারা সকল বিষয়ে খুব ভালো রেজাল্ট করে। টিউবাকুলিনামে অসন্তুষ্টি বা একঘেয়েমির কারণে তারা পরিবর্তনটা চায়। আর ম্যাডোইনামে তাদের মধ্যে দুই ধরনের অবস্থা দেখা দেয়। পেন্ডুলামের ন্যায় একবার তারা খুব নিষ্ঠুর থাকে, আরেকবার তারা খুব দয়ালু থাকে। একবার তারা পরীক্ষার সকল বিষয়ে ফেল করে, আরেকবার তারা সকল বিষয়ে খুব ভালো রেজাল্ট করে। মানে তাদের মধ্যে সব কিছুতেই দুই ধরনের অবস্থা দেখা দিবে, একবার ভালো করবে, একবার খারাপ করবে, এটা যে কোনো বিষয় হোক। শিশুদের কেসে ম্যাডোইনামের 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার। 1 নম্বর হলো, শিশুদের হাঁপানিতে ম্যাডোইনাম খুব ভালো কাজ করে। এর বৃদ্ধি রাত 3টা থেকে 4টা পর্যন্ত দেখা দেয় এবং পেটের উপর শয়নে উপশম হয়। আপনার কাছে কোনো শিশুকে নিয়ে আসলো, তার হাঁপানির সমস্যা, আপনি তার রাসবিধি জানতে গিয়ে জানতে পারলেন যে তার এই হাঁপানির সমস্যাটা রাত 3টা থেকে 4টা পর্যন্ত দেখা দেয়, মানে এই সময়টা বেশি থাকে। এবং তখন যদি সে পেটের উপর শুয়ে থাকে, মানে উপর হয়ে শুয়ে থাকে, তাহলে তার হাঁপানিটা উপশম হয়, তাহলে আপনি তাকে নিশ্চিন্তে ম্যাডোইনাম দিতে পারবেন। এডিনয়েড বা টনসিলের বৃদ্ধির সাথে ক্রনিক নাকের সর্দিতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার সাথে ঠোঁট মোটা হয়ে গেলে ম্যাডোইনাম ভালো কাজ করে। যদি কারো এডিনয়েডের বৃদ্ধি দেখা দেয় বা টনসিলের বৃদ্ধি দেখা দেয়, এর সাথে তার ক্রনিক নাকের সর্দি দেখা দেয়, এই সর্দির কারণে যদি সে মুখ দিয়ে শ্বাস নেয়, এই শ্বাস নেওয়ার কারণে তার ঠোঁটগুলো মোটা হয়ে যায়, তার ওষুধ হবে ম্যাডোইনাম। শিশুদের মলদ্বারে আগুনের ন্যায় লাল উদ্বেগ দেখা দিলে ম্যাডোইনাম ভালো কাজ করবে। শিশুদের মলদ্বারে আগুনের ন্যায় লাল উদ্বেগ দেখা দিলে ম্যাডোইনাম ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। মানে অধিকাংশ শিশুদেরকে ডায়াপার পরানো হয়, এই ডায়াপার পরানোর ফলে তাদের তাদের পাছায় এক ধরনের লাল উদ্বেগ দেখা দেয়, আর এটা যদি আগুনের ন্যায় লাল হয় তাহলে তার ওষুধ হবে ম্যাডোইনাম। ফায়ারি রেড রেশ অ্যাবাউট অ্যানাস ইন বেবিস। পানি নিয়ে খেলা করলে বা পানির সংস্পর্শে আসার ফলে বিছানায় প্রস্রাব করলে সিপিআর নেই ম্যাডোইনামও ভালো কাজ করে। যে সকল শিশুরা দিনের বেলা পানি নিয়ে খেলা করে বা পানির স্পর্শে আসে, এই ধরনের শিশুরা যদি রাতে বিছানায় প্রস্রাব করে, যে পানি নিয়ে খেললে বা পানির থাকার ফলে যদি শিশু রাতে বিছানায় প্রস্রাব করে, তাদের জন্য সিপিআর এবং ম্যাডোইনাম ভালো কাজ করবে। 5 নম্বর, সালফারের ন্যায় পায়ের তালুতে জ্বালাপোড়া এবং জিঙ্কাম ব্যাটের ন্যায় পায়ে অস্থিরতা, এই দুইটি লক্ষণ একসাথে পাওয়া গেলে ম্যাডোইনাম ভালো কাজ করে। যদি কারোর মধ্যে সালফারের ন্যায় পায়ের তালুতে জ্বালাপোড়া, আমরা সবাই জানি যে সালফার রোগীদের পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া থাকে এবং জিঙ্কামের রোগীদের পায়ে অস্থিরতা থাকে। এখন যদি কোনো রোগীর মধ্যে সালফারের ন্যায় পায়ের তালুতে জ্বালাপোড়া এবং জিঙ্কামের ন্যায় পায়ে অস্থিরতা দেখা দেয়, একই সাথে দুইটা লক্ষণ দেখা দিল, এখন আপনি তো সালফারও দিবেন, জিঙ্কামও দিবেন, এই দুটো ওষুধ একসাথে দিবেন না, তখন আমরা তাকে ম্যাডোইনাম দিতে পারবো, কারণ ম্যাডোইনামে একই সাথে পায়ের তালুতে জ্বালাপোড়া এবং পায়ে অস্থিরতা দেখা দেয়। পায়ের অস্থিরতাটা স্যার বুঝবো কেমনে? জ্বালাপোড়া তো বুঝলাম। পা সবসময় নাড়তে থাকবে, পা নিয়ে অস্থির একটা ভাব দেখাবে, অনেকে দেখবেন বসে বসে পা নাড়াইতেছে, এটা কিন্তু জিঙ্কামের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। পায়ের অস্থিরতায় ভালো কাজ করে এর প্রধান 3টি ওষুধ হলো ম্যাডোইনাম, জিঙ্কামেট, গ্রাফাইটিস। পায়ের অস্থিরতার প্রধান 3টি ওষুধ হলো ম্যাডোইনাম, জিঙ্কামেট, গ্রাফাইটিস। ম্যাডোইনামের শিশুরা বরফ খেতে পছন্দ করে, তারা ক্যালকিরিয়ার নেয় মিষ্টি, টক এবং লবণ খেতে পছন্দ করে।
ম্যাডোরিনামের শিশুরা বরফ খেতে পছন্দ করে, তারা ক্যালকুলার নেয়, মিষ্টি, টক এবং লবণ খেতে পছন্দ করে। ক্লিনিক্যাল টিপস: বয়স্কদের ভুলে যাওয়ার কেসে যখন নির্দেশিত ঔষধ ব্যর্থ হয় তখন ক্যানাবিস ইন্ডিকা ভালো কাজ করে। বয়স্কদের ভুলে যাওয়ার কেসে যখন নির্দেশিত ঔষধ ব্যর্থ হয় তখন ক্যানাবিস ইন্ডিকা ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। অ্যালোপ্যাথিতে কিন্তু এই ধরনের রোগীদের সাধারণত চিকিৎসা নেই। যারা বয়স্ক হয়ে গেছে, বয়স্ক হয়ে যাওয়ার পর দেখা যায় যে তাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছে কিন্তু এখন বাসার ঠিকানা খুঁজে পেতেছে না, বাসা খুঁজে পেতেছে না, বা তাদেরকে যদি কিছু বলা হয় তারা একটু পরে ভুলে যায়। তাদের জন্য যদি নির্দেশিত ওষুধ, তাদের লক্ষণ অনুযায়ী যে ওষুধটা আসবে, এই ওষুধটা দেওয়ার পরও দেখা যায় যে তার কোনো উপকার হইতেছে না, তখন তার জন্য ক্যানাবিস ইন্ডিকা ভালো কাজ করবে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদার কাছে 14-15 বছরের একটি ছেলে চিকিৎসার জন্য আসে, যার অনবরত হিক্কা উঠছিল। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদার কাছে 14-15 বছরের একটি ছেলেকে নিয়ে আসা হয়, যার অনবরত হিক্কা উঠতেছিল। তাকে অনেক অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখানো হয়, কিন্তু কোনো উপকার হয় না। অন্য একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক তাকে চিকিৎসা করেছিলেন। তিনি তাকে ইগনেশিয়া, মস্কাস, কুপ্রামেট ইত্যাদি ওষুধ দিয়েছিলেন। মানে যে সকল ওষুধগুলো হিক্কার ক্ষেত্রে ভালো কাজ করে সে সকল ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো উপকার হয়নি। স্যারের দাদা অনেক সময় নিয়ে তার কেসটি নেন। পিপাসা সম্পর্কে জানার সময় সে বলে, আমার সাধারণত পিপাসা লাগে না, মানে আমার পিপাসা তেমন একটা লাগে না, কিন্তু আমি যখন খাবার খাই তখন আমার বমি হয়, খাবার খেলে আমার বমি হয়, এরপর আমার প্রচণ্ড পিপাসা দেখা দেয়। খাবার খাওয়ার পর তার বমি হয়, বমির পর তার প্রচণ্ড পিপাসা দেখা দেয়। এই একটা সময় তার খালি পিপাসা দেখা দেয়, অন্য কোনো সময় তার পিপাসা থাকে না। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি স্যারের দাদা বুঝতে পারেন যে এটি একটি পিকিউআরএস সিমটম, কিন্তু তখন তিনি এর ওষুধ সম্পর্কে জানতেন না, তাই তিনি রোগীকে প্লাসিবো দিয়ে ছেড়ে দেন। মানে তিনি এটা বুঝতে পারতেছেন যে এটা একটা পিকিউআরএস সিমটম, কিন্তু এটা কোন ওষুধের পিকিউআরএস সিমটম এটা তার জানা নাই, এই জন্য তিনি তাকে প্লাসিবো দিয়ে ছেড়ে দেন। তিনি সারা রাত এই লক্ষণটি কোন ওষুধে আছে তা খুঁজে বের করার চেষ্টা করেন, মানে এই লক্ষণটা কোন ওষুধে আছে এটা খুঁজে বের করার জন্য তিনি চেষ্টা করেন। তিনি দেখেন যে কেলিব্রোমেটামে এই লক্ষণটি রয়েছে, এবং পরের দিন সকালে তিনি ছেলেটিকে ডেকে পাঠান এবং তাকে কেলিব্রোমেটাম দেন, এবং এতে ছেলেটি আরোগ্য হয়। বোরিক ম্যাথামেটিকাতে দেওয়া আছে ভমিটিং উইথ ইন্টেন্স থার্স্ট আফটার ইচ মিল, অর্থাৎ প্রতিবার খাবার খাওয়ার পর বমি হয়, বমি হওয়ার পর তার প্রচণ্ড পিপাসা দেখা দেয়। পারসিস্টেন্ট হিক্কা, মানে তার কেলিব্রোমেটামের রোগীদেরও অনবরত হিক্কা দেখা দেয়। তাকে কেলিব্রোমেটাম দেওয়ার পর তার এই সমস্যাটা আরোগ্য হয়। হাতের অস্থিরতায় কেলিব্রোমেটাম খুব ভালো কাজ করে। পায়ের অস্থিরতায় আমরা জানছি যে জিঙ্কাম ভালো কাজ করে, আর হাতের অস্থিরতায় কেলিব্রোমেটাম ভালো কাজ করে। কিন্তু হাত তালি মারার ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে, যারা সবসময় হাতে তালি মারে তাদের ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে, বেলাডোনা, সিকুটাবিরোসা, বেরেটামেলবাম, স্টামোনিয়াম। বেলাডোনা, সিকুটাবিরোসা, বেরেটামেলবাম, স্টামোনিয়াম, এই 4টা ওষুধের রোগীরা হাত তালি মারতে, মানে হাতে তালি মারতে ভালোবাসে। কেলিব্রোমেটামের শিশুরা বলা যে কোনো শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু অন্যথায় কথা বলতে পারে না। যেমন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, সে তার পিতামাতার দিকে তাকিয়ে থাকে। তারা তাকে যদি বলে তখন সে বলবে আমার। যদি তার পিতামাতা বলে যে বলো আমার, সে বলবে আমার। নাম নাম, মাহফুজ মাহফুজ, অর্থাৎ তাকে শিখিয়ে দিলে সে বলতে পারে, না বলে দিলে সে বলতে পারে না। কেলিব্রোমেটামের রোগীদের স্মৃতিশক্তি লোপ পায়, কিভাবে কি কথা বলবে ভুলে যায়, অন্যমনস্ক থাকে, কিছু বলতে গেলে কথাটির সূত্র ধরিয়ে দিতে হয়। কেলিব্রোমেটামের রোগীদের স্মৃতিশক্তি লোপ পায়। এনএসকি নোটে লেখা আছে কেলিব্রোমেটামের রোগীদের স্মৃতিশক্তি লোপ পায়, কিভাবে কথা বলতে হবে সে সেটা ভুলে যায়, তারা অন্যমনস্ক থাকে, কিছু বলতে গেলে কথাটির সূত্র ধরিয়ে দিতে হয়, মানে বারবার তাদেরকে কথা বলার সূত্রটা ধরায় দিতে হয় যে তুমি এটা বলো। কেলিব্রোমেটামের শিশুরা রাতে মারাত্মক ভয় পায়, তারা সাধারণত মোটা হয়, অল্প বয়সে প্রচুর হস্তমৈথুন করে, এর ফলে ব্রণ দেখা দেয়, এবং ব্রণ চলে যাওয়ার পর ব্রণের স্থানে কুৎসিত চিহ্ন দেখা দেয়। যারা অল্প বয়সে প্রচুর হস্তমৈথুন করে তাদের যদি এই হস্তমৈথুনের কারণে মুখে ব্রণ দেখা দেয়, এবং এই ব্রণটা যখন ভালো হয়ে যায় এই ব্রণের স্থানে
একটা খারাপ স্পট দেখা দেয়, তাদের জন্য কিন্তু ক্যালিব্রোমেটাম খুব ভালো কাজ করবে। জিঙ্কামফস, জিঙ্কামফসের শিশুরা বারবার মেনিনজাইটিস বা খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ফলে ব্রেনে এবং স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে স্মরণশক্তির দুর্বলতা, মনোযোগের অভাব দেখা দেয়। জিঙ্কামফসের শিশুরা বারবার মেনিনজাইটিস বা খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ফলে ব্রেনে এবং স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে স্মরণশক্তির দুর্বলতা, মনোযোগের অভাব দেখা দেয়। কোনো কিছু শিখতে অনেক সময় লাগে, তারা কোনো কিছু সঠিকভাবে বুঝে না, তারা প্রশ্ন বুঝে না, তাই তারা প্রশ্ন পুনরাবৃত্তি করে। মানে তাকে কিছু জিজ্ঞাসা করলে সে প্রশ্নটা বুঝতে পারে না, এই জন্য সে প্রশ্নটা পুনরাবৃত্তি করে। তারা প্রচুর খাবার খায় এবং তাদের পায়ে অস্থিরতা দেখা দেয়। অর্থাৎ বুদ্ধিমত্তার অভাব এবং শারীরিক অতিরিক্ত সক্রিয়তার সাথে ফসফরাসের ন্যায় লম্বা, পাতলা, উজ্জ্বল, নীল এবং আকর্ষণীয় চোখের অধিকারী হয়। তাদের মধ্যে বুদ্ধিমত্তার অভাব এবং শারীরিক অতিরিক্ত সক্রিয়তার সাথে ফসফরাসের ন্যায় লম্বা, পাতলা, উজ্জ্বল, নীল এবং আকর্ষণীয় চোখের অধিকারী হয়। তাদের আঙ্গুলগুলো হয় লম্বা ও সুন্দর। তারা অন্যের সাথে দ্রুত সম্পর্ক তৈরি করতে পারে এবং এর সাথে যদি তারা তাদের কথা অন্যের সাথে শেয়ার করে তাহলে জিঙ্কামফস ভালো কাজ করে। অর্থাৎ কিছু লক্ষণ জিঙ্কাম এবং কিছু লক্ষণ ফসফরাসের হলে জিঙ্কামফস ভালো কাজ করে। সিনচিরিস কন্ট্রাটিক্স, যখন কোনো শিশুর মধ্যে আর্সেনিকের ন্যায় শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেয়, খুঁতখুঁতে হয় এবং কিছুক্ষণ পর পর অল্প পরিমাণে পানি পান করে, এর সাথে ল্যাকেসিসের ন্যায় প্রচুর কথা বলে, সন্দেহপ্রবণ, হিংসুটে, টাইট কিছু পরিধান করতে পারে না এবং ঘন ঘন মনের পরিবর্তন দেখা দেয়, তখন তাদের জন্য সিনচিরিস কন্ট্রাটিক্স ভালো কাজ করবে। অর্থাৎ কোনো শিশুর মধ্যে যদি আর্সেনিকের কিছু লক্ষণ দেখা দেয় এবং ল্যাকেসিসের কিছু লক্ষণ দেখা দেয়, তাহলে তার জন্য সিনচিরিস কন্ট্রাটিক্স ভালো কাজ করবে। যখন কোনো শিশুর মধ্যে আর্সেনিকের ন্যায় শারীরিক ও মানসিক অস্থিরতা, যেমন খুঁতখুঁতে হয়, যখন কোনো শিশুর মধ্যে আর্সেনিকের ন্যায় শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেয়, খুঁতখুঁতে হয়, কিছুক্ষণ পর পর অল্প পরিমাণে পানি পান করে, আমরা জানি এই লক্ষণগুলো হলো আর্সেনিকের। এর সাথে যদি ল্যাকেসিসের ন্যায় রোগী প্রচুর কথা বলে, সন্দেহপ্রবণ হয়, হিংসুটে হয়, টাইট কিছু পরিধান করতে না পারে এবং ঘন ঘন তার মনের পরিবর্তন দেখা দেয়, তখন সিনচিরিস কন্ট্রাটিক্স ভালো কাজ করে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস, এডিএইচডি শিশুদের একুইট অস্থিরতা, বাচালতা কমাতে সিনচিরিস কন্ট্রাটিক্স 6 খুব ভালো কাজ করে। যে সকল প্রতিবন্ধী শিশুরা আছে তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড অস্থিরতা দেখা দেয়, তারা একবার খাটে লাফ দিয়ে উঠে, একবার চেয়ারে উঠে, একবার মানে এখন লাফাইতেছে, এটা ফালাইতেছে, এটা করতেছে, মানে তাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা দেখা দেয় বা বাচালতা দেখা দেয়, প্রচুর কথা বলতে থাকে। এই ধরনের শিশুদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়। আমি এই ধরনের শিশু দেখছি, তাদের জন্য কিন্তু সিনচিরিস কন্ট্রাটিক্স 6 দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, তারা খুব শান্ত হয়ে যাবে। যদি সেটা একুইট অবস্থা হয়, যে হঠাৎ করে তার মধ্যে এই অস্থিরতা দেখা দিছে, বাচালতা দেখা দিছে, ধাতুগত অবশ্যই চিকিৎসা করতে হবে, মানে এটা তার একুইট অবস্থাটা কমানোর জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস, যদি শিশুরা দিক ঠিক করতে না পারে বা ডান বাম ঠিক করতে না পারে, অর্থাৎ উত্তরকে দক্ষিণ মনে করে এবং পূর্বকে পশ্চিম মনে করে, ডানকে বাম মনে করে বা বামকে ডান মনে করে, তাহলে ক্যাম্ফোরা ব্রোমেটাম ভালো কাজ করে। যদি শিশুরা দিক ঠিক করতে না পারে বা ডান বাম ঠিক করতে না পারে, অর্থাৎ উত্তরকে দক্ষিণ মনে করে এবং পূর্বকে পশ্চিম মনে করে, ডানকে বাম মনে করে বা বামকে ডান মনে করে, তাহলে ক্যাম্ফোরা ব্রোমেটা ভালো কাজ করে। এমন অনেক শিশু আছে যাদেরকে যদি বলা হয় যে তুমি ডান হাতে খাও, সে বাম হাতে খাওয়া শুরু করে, আর বলে যদি বাম হাতে খাও, বাম হাতে ধরো, সে ডান হাতে ধরে, মানে সে ডান বামটা ঠিক করতে না পারে। এটা যদি একবার ছোটোবেলা হয় সেটা কিন্তু স্বাভাবিক, যখন তার বুঝ হয় তখন যদি সে এটা ঠিক করতে না পারে, ডান বাম ঠিক করতে না পারে বা দিক ঠিক করতে না পারে, তাহলে তাদের জন্য ক্যাম্ফোরা ব্রোমেটা খুব ভালো কাজ করবে। তোতলামিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ঔষধ, স্ট্যামোনিয়াম, যাদেরকে প্রথম শব্দ বলার আগে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয় এবং এটি করার সময় তারা মুখের বিভিন্ন ধরনের বিকৃতি তৈরি করে যা দর্শকদের হাসায়, তাদের জন্য স্ট্যামোনিয়াম ভালো কাজ করে। যাদেরকে প্রথম শব্দ বলার আগে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়, মানে তারা অনেক কষ্ট করে মুখের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে তারা প্রথম শব্দটা বলে,
যা এই ধরনের দৃশ্য দেখে মানুষরা হাসে, তাদের জন্য স্ট্যামোনিয়াম ভালো কাজ করবে। দন্তোদ্গমের সময়ও তাদের তোতলামি দেখা দেয়। আমরা এখন দেখি যে স্ট্যামোনিয়ামের তোতলামিটা কেমন হয়। Stuttering is when my words get stuck, like I just did. Worry about it when মানে তারা প্রথম কথার বা প্রথম শব্দটা শুরু করতে তাদের প্রচুর কষ্ট হয়, তাদের বিভিন্ন ধরনের মুখের অঙ্গভঙ্গি দেখা দেয়। আবার দেখেছেন যে প্রথম শব্দটা তার মুখ দিয়ে বের হইতেছে না, এই জন্য সে মাথাটা তার ইয়ে করতেছে, মানে আরো অঙ্গভঙ্গিটা আরো বিভিন্ন ধরনের হয়। stuttering is when my words get stuck, like I just did. আচ্ছা, স্ট্যামোনিয়ামের ইয়েটা তো বুঝছি সবাই। তোতলামিটা কেমন হবে, যে তাদের প্রথম শব্দ বলার আগে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, তাদের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে হয়। স্ট্যামোনিয়ামের রোগীদের দন্তোদ্গমের সময় তোতলামি দেখা দেয়। তোতলামি কেসে ববিষ্টা এবং স্ট্যামোনিয়ামের মধ্যে পার্থক্য হলো, ববিষ্টা তোতলামি শব্দের শুরুতে দেখা দেয়, আর স্ট্যামোনিয়ামের রোগীদেরকে প্রথম শব্দ বলার জন্য মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করতে হয়, যা ববিষ্টাতে দেখা যায় না। অর্থাৎ ববিষ্টা এবং স্ট্যামোনিয়াম উভয় ওষুধের রোগীদের শব্দের প্রথমেই তোতলামি দেখা দেয়, কিন্তু ববিষ্টার তোতলামিটা শব্দের শুরুতে দেখা দেয়, কিন্তু তাদের মুখের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এগুলা করা লাগে না। প্রথম শব্দটা শুরু হইতে তার সময় লাগে, কিন্তু স্ট্যামোনিয়াম রোগীদেরকে প্রথম শব্দ বলার আগে তাদের মুখের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে হয়। স্পেজেলিয়া রোগীদের কিছু শব্দ বা অক্ষর বলতে কষ্ট হয়, কিন্তু কোনো বাক্য শুরু করলে তারা সুন্দরভাবে বলতে পারে। মানে তারা যখন কোনো শব্দ বলে বা অক্ষর বলে তখন তাদের কষ্ট হয়, কিন্তু কোনো বাক্য শুরু করলে তারা সুন্দরভাবে বলতে পারে। তোতলামির সাথে কৃমির সমস্যা দেখা দিলেও স্পেজেলিয়া ভালো কাজ করে। যদি কারো তোতলামির সাথে কৃমির সমস্যা দেখা দেয় তাহলে স্পেজেলিয়া ভালো কাজ করে। আমি স্পেজেলিয়ার তোতলামিটা একটু দেখি। Spigelia is a very useful remedy where you can prescribe on the nature of the stammering. You know, whenever you come across stammering patients, ask them to read a few lines and you একটা সপ্তর্ষি ব্যানার্জি বলতেছেন যে যদি কোনো তোতলামির কোনো রোগী আপনাদের কাছে আসে তাহলে তাদেরকে কিছু লাইন পড়তে বলতে হয় বা কোনো একটা কথা সুন্দর করে বলতে, কারণ আপনি যখন তার অবস্থাটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সে কি স্ট্যামোনিয়ামে না স্পেজেলিয়ার না ববিস্টার। কারণ আপনি তার কথার উপরে যদি ওষুধ দেন তাহলে কিন্তু আপনি সঠিক ওষুধটা দিতে পারবেন না, তার অঙ্গভঙ্গিটা দেখতে হবে, সে কীভাবে তার তোতলামিটা will sometimes be able to understand what is the difficulty with the stammering, and sometimes that can help to prescribe. In case of Spigelia, my name is Shaptosh. স্পেজেলিয়ার তোতলামিটা কোথায় দেখা দেয় দেখেন। So first few syllables, first few words are uttered with difficulty, and then when he starts to speak, then it goes on well. Spigelia is a very useful. My name is Shaptosh. My name is Shaptosh. আচ্ছা, যদি আরেকটা দেখি স্পেজেলিয়ার। We let them go so they can find a new, so they can find their mom and a new home. And when tonight, I got this bowl for my family. মানে প্রথম কয়েকটা শব্দ বলতে তাদের সমস্যা হয়, যখন তারা এই কথাটা শুরু করে দেয় তখন তাদের এই সমস্যাটা আর থাকে না। বিশেষ করে কৃমি সংক্রমণের ফলে তোতলামি দেখা দিলে স্পেজেলিয়া ভালো কাজ করে। যদি কৃমির কারণে কারো তোতলামিটা দেখা দেয় তাহলে স্পেজেলিয়া ভালো কাজ করে। যেমন তারা বলে আমার নাম, মানে প্রথমে কয়েকটা শব্দ বলতে তাদের সমস্যা হয়। ইউফেশিয়ার রোগীরা কোনো বাক্য বলার সময় বাক্যের মাঝখানে যখন চলে যায় তখন আবার প্রথমে চলে আসে, বা বাক্যের শেষ থেকে আবার প্রথমে চলে আসে। তারা কথা বলার সময় তারা অনেকবার পুনরায় শুরু করে, মানে তারা একটা কথা বলা শুরু করছে, বাক্যের মাঝখানে চলে যায়, তখন আবার প্রথম থেকে আবার বলা শুরু করে। কথা শেষ করে ফেলছে, শেষ করে আবার প্রথমে চলে আসে। শুধুমাত্র প্রথম শব্দ বা বাক্যটির পুনরাবৃত্তি নয়, শেষ হয়ে গেল তারা একই বাক্য দিয়ে আবার শুরু করে। তারা কোনো বাক্য বলছে, বাক্য শেষ করে ফেলছে, কিন্তু তারা আবার প্রথম বাক্যটা আবার বলা শুরু করে, মানে বাক্য দিয়ে আবার প্রথম বাক্যটি দিয়ে আবার শুরু করে। যেমন আমার নাম মাহফুজুর রহমান, আমার নাম মাহফুজুর রহমান।
মানে বাক্যটা শেষ করছে, শেষ করে আবার শুরু করতেছে। আমরা দেখি, ভিডিও দেখি। My name is Shubdosh. My name is Shubdosh. So when they have started in the middle, they again start from the beginning. You see, you've mentioned while speaking, he recommences many times, not only repeating the first word, but even when finished, he repeats the entire sentence. বলো যে তারা কোনো শব্দ শেষ করে ফেলে, মানে একটা বাক্য শেষ করে ফেলে, বাক্য শেষ করে সে আবার সেই প্রথম থেকে আবার বলা শুরু করে। আমরা সাধারণত একটা বাক্য বলছি শেষ, কিন্তু তারা ইফেসীয় রোগীরা এক বাক্য বলে শেষ করে আবার প্রথম থেকে শুরু করে। My name is Shubdosh. So they go to the middle, then again recommence from the beginning, then end it again, sometimes say the entire sentence again. So it's more in the middle where they are stuttering. ইফেসীয় রোগীদের সাধারণত তোতলামিটা মাঝখানে দেখা দেয়, মাঝখান থেকে তারা প্রথমে চলে আসে বা শেষ থেকে আবার প্রথমে চলে আসে। You see, that's why I shared with you, whenever you come across stammering patients, make sure you ask them to read few lines. Especially as Shamonim, it's always at the beginning of the sentence. Euphrasia, my name is Shabdoshi, my name is Shabdoshi. So they go to the middle, recommence again, and then sometimes they begin from the first word again. কোস্টিকাম, কোস্টিকামে রোগীদের উত্তেজনা বা বিরক্তি থেকে তোতলামি দেখা দেয়, বা তারা প্রায় শব্দগুলো ভুল উচ্চারণ করে এবং অক্ষর এবং সিলেবেলগুলো স্থানান্তর করে। কোস্টিকামের রোগীরা যখন উত্তেজিত বা বিরক্ত থাকে তখন তাদের মধ্যে তোতলামিটা দেখা দেয়। এটা লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যেও দেখা দেয়। তারা প্রায় শব্দগুলো ভুল উচ্চারণ করে, মানে সঠিক শব্দটা উচ্চারণ করতে পারে না যখন তারা উত্তেজিত বা বিরক্ত থাকে, বা সিলেবেলগুলো স্থানান্তর করে। যেমন স্কাই ইজ ব্লু, আমরা সাধারণত বলি যে স্কাই ইজ ব্লু, তারা এটা না বলে বলে বিকাই ইজ স্লু, অর্থাৎ এস এর জায়গায় বি বলে আর বি এর জায়গায় এস বলে। Of causticum is they transpose letters and words. This is known in the words of the Metromedica as I've typed in the chat box, confabulation. এটাকে বলে কনকাবুলেশন। So the sky is blue. They will say the bly is coo. So the sky is blue. The B goes to S and the S goes to B. The sky is blue will be the bly is coo. Confabulation, where they transpose words and letters. এটাকে কনকাবুলেশন বলা হয়, মানে তারা বি এর জায়গায় এস বলে, এস এর জায়গায় বি বলে, মানে তারা শব্দটাই চেঞ্জ করে ফেলে, মানে অক্ষরগুলো। And that's causticum. So either you can get a stammering from excitement in causticum. Hahnemann mentions this in his chronic disease about confabulation of causticum, and that's also a very good clinical tip. সিকুটা বিরোসা, সিকুটা বিরোসার রোগীরা বাক্যটির প্রথম কয়েকটি শব্দ কোনো অসুবিধা ছাড়াই উচ্চারণ করতে পারে, অর্থাৎ তাদের তোতলামি শেষের দিকে দেখা দেয়। সিকুটা বিরোসার রোগীরা বাক্যটির প্রথম কয়েকটি শব্দ কোনো অসুবিধা ছাড়াই উচ্চারণ করতে পারে, অর্থাৎ তাদের তোতলামি শেষের দিকে দেখা দেয়। তাদেরকে শেষ শব্দ উচ্চারণ করার জন্য মাথার সামনের দিকে ঝাঁকি মারতে হয়, মানে মাথার সামনের দিকে ঝাঁকি মেরে তাদেরকে তাদের শেষের শব্দটা উচ্চারণ করতে হয়। লাইকোপোডিয়ামেও শেষের কয়েকটি শব্দ উচ্চারণে সমস্যা হয়। সিকুটাতে যেমন আমার নাম, মানে আমার নাম মা কয়ে থাইমা থাকে, তারা মাথার সামনের দিকে ঝাঁকি মেরা তারপরে বলে যে ফুজুর রহমান, মানে শেষে কয়েকটা শব্দ বলতে তাদের মাথাটা সামনের দিকে ঝাঁকি মেরা তারপর বলতে হয়। Come to Sikuta Virosa. Again, another different variety of stammering. My name is Abdush. So the beginning is all right. My name is. They will hit the head. Shabdush. But there's almost like a jerking of the head. You recall with Sikuta I shared yesterday the contracture. So even when the stammering is as if the head is being contracted. So it's like a jerking of head and then comes out the last part of the word. My name is Shabdush. So there's jerking of that head, that contracture, even with stammering for Sikuta Virosa. And they stutter at the end of the sentence, at the last part of the sentence. সিকুটাতে শব্দের শেষের দিকে তোতলামিটা দেখা দেয়। কেলিব্রোমেটাম, কেলিব্রোমেটামের শিশুরা বা রোগীরা
তারা এক শব্দ দুইবার করে বলে। যেমন আমার নাম নাম মাহফুজুর রহমান, আমার নাম মাহফুজ রহমান, মানে একটা শব্দ তারা দুইবার করে বলে। সেড্রনের রুগীদের সহবাসের পর তোতলামি দেখা দেয়। ল্যাকেসিসের রুগীদের কিছু অক্ষর বা নির্দিষ্ট শব্দ উচ্চারণে অসুবিধা হয়। মানে নির্দিষ্ট কিছু শব্দ বা অক্ষর তাদের উচ্চারণ করতে সমস্যা হয়। যেমন এস, বি, টি, ডাব্লু, বিশেষ করে এস, মানে এস শব্দটা তাদের বলতে সবচেয়ে বেশি সমস্যা হয়। যেমন সবার স্থানে বলে সবাই, আমরা যেমন বলি সবার, এই স্থানে বলবে সবাই। সকালের স্থানে বলে সকালে, ইত্যাদি। Remember 4 words, 4 এটা আগে দেখি। Should ignore the people who tease them about stuttering because it's not their fault. Should এটা প্রথমটা হলো লেকেসিসের। ignore the people who tease them about stuttering because it's not their fault. Remember 4 words, 4 letters where lachesis suffers the most: S, B, T and W. So whatever the words lachesis suffers the most, S, missed out on lachesis. Lachesis is another fantastic remedy for stammering. They love to talk, and if they stutter, it's not a good thing for lachesis. Remember 4 words, 4 letters where lachesis suffers the most: S, B, T and W. So whatever the words begin with S or B, of T or W, especially the S, that's the weakest word for lachesis, weakest letter for lachesis. So toptoshi won't come out. মানে তাদের এস শব্দটা, বিশেষ করে এস শব্দটা বলতে তাদের কষ্ট হয়। Toptoshi won't come out. So toptoshi won't come out. So those are the weakest letters for lachesis when they are attempting to speak. জিঙ্কাম্বেটের রুগীরা যে শব্দ এবং বাক্যগুলো সে শোনে, সেই শব্দ এবং বাক্যগুলো একইভাবে পুনরাবৃত্তি করে। জিঙ্কাম্বেটের রুগীরা যে শব্দ বা বাক্যগুলো সে শোনে, সেই শব্দ এবং বাক্যগুলো একইভাবে পুনরাবৃত্তি করে। মানে তাকে যেটা বলা হয় সে সেটাই বলে। যেমন তাকে যদি বলা হয় তোমার নাম কি, সে বলে তোমার নাম কি। মানে তাকে প্রশ্ন করা হয়েছে, সে এই প্রশ্নটাই বলে। দ্রুত কথা বলে এর প্রধান ওষুধগুলো হলো বেলাডোনা, ব্রাইনিয়া, হিপারসাল, মার্কসল। এই ওষুধের রোগীরা খুব দ্রুত কথা বলে। যারা জিহ্বার পুরুত্বের কারণে এস উচ্চারণ করতে পারে না, তারা এসকে টিএইচ উচ্চারণ করে। যেমন দ্য সান ইজ শাইনিং কে বলে তারা দ্য থান ইজ থাইনিং। মানে জিহ্বার পুরুত্বের কারণে তারা এসটা বলতে পারে না, এসের জায়গায় তারা টিএইচ বলে। যেমন দ্য সান ইজ শাইনিং, এই জায়গায় তারা বলবে যে দ্য থান ইজ থাইনিং। এর প্রধান দুইটি ওষুধ হলো নেট্টামকার এবং নাক্সভূমিকা। যারা জিহ্বার পুরুত্বের কারণে এসটা উচ্চারণ করতে পারে না, এসের জায়গায় টিএইচ বলে, তাদের জন্য নেট্টামকার এবং নাক্সভূমিকা ভালো কাজ করবে। লাস্ট একটা ভিডিও আছে। Another one I missed out, and that is, I'm typing in the chat box, that is known as lisping. And that is also another interesting variety of stammering, where, you know, the S is pronounced as TH. So the sun is shining, the thun is thining. So when they have a thick tongue, and that is lisping, and that is another variety of thick speech. এটাকে বলা হয় লিস্পি, ঠিক আছে। কনকাপুলেশন বলা হয় যে তারা অক্ষরটা পরিবর্তন করে ফেলে। আর যারা জিহ্বার পুরুত্বের কারণে এসটা বলতে পারে না, এস টিএইচ বলে, তাদেরকে বলা হয় লিস্পি, which you find with certain remedies. Natrum, carb, naxomica have lisping. The thun is tiny, so they cannot pronounce S because of the thick tongue, and that sometimes is helped to a certain extent with
Noxomica and Natrum Cow. মানে আশা করি সবাই তোতলামির যে ওষুধগুলো আছে এগুলো সবাই বুঝতে পারছেন। যখন এমন তোতলামির কোনো রোগী পাবেন অবশ্যই তাকে কিছু পড়তে দিবেন বা কিছু কথা বলতে দিবেন। যখন সে কথা বলা শুরু করবে তখন বুঝতে হবে যে তার তোতলামিটা কি শুরুতে নাকি মাঝে না শেষে, বা তার কোনো অক্ষর বলতে সমস্যা হইতেছে কিনা, বা তার জিহ্বা মোটা কিনা। এগুলো যখন আমরা নির্বাচন করে রোগীকে ওষুধ দিব অবশ্যই এটা মানে হাই পটেন্সি দিতে হবে। লো পটেন্সি দিয়ে কিন্তু এটা কাজ হবে না। 1 mg 10 mg দিয়ে শুরু করতে হবে, তারপরে উচ্চ শক্তিতে যেতে হবে। তাহলে আশা করা যায় রেজাল্ট পাওয়া যাবে। কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। শিশুকে যা জিজ্ঞাসা করা হয় বা যা বলা হয় সে যদি শুধু তাই রিপিট করে এবং এর সাথে যদি সে হাত নাড়ে অর্থাৎ হাততালি দেয় বা টেবিলে বসে হাত নাড়াতে থাকে তাহলে তার ওষুধ হবে কেলিবাই। শিশুকে যা জিজ্ঞাসা করা হয় বা যা বলা হয় সে যদি শুধু তাই রিপিট করে এবং এর সাথে যদি সে হাত নাড়ে অর্থাৎ হাততালি দেয় বা টেবিলে বসে হাত নাড়াতে থাকে তাহলে তার ওষুধ হবে কেলিবাই। কেলিবাইয়ের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তারা তাদের নিজের হাত নিয়ে খেলা করে। কেউ যদি আপনার সামনে বসে তার হাতের আঙ্গুলগুলো নিয়ে একবার ঢুকা বের করে আঙ্গুল নিয়ে খেলা করে তাহলে তাদের জন্য কিন্তু কেলিবাই খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আর শিশুরা যদি উত্তর দেওয়ার পূর্বে প্রশ্নটি রিপিট করে অর্থাৎ তাকে প্রশ্ন করা হলে সে আগে প্রশ্ন বলে তারপর উত্তর দেয় এবং এর সাথে পা নাড়ায়, তাকে জিজ্ঞাসা করতে হবে সে কি ঘুমের মধ্যে পা নাড়ায় কিনা। যদি নাড়ায় তাহলে তার ওষুধ হবে জিঙ্কামেড। শিশুরা যদি উত্তর দেওয়ার পূর্বে প্রশ্নটি রিপিট করে অর্থাৎ তাকে প্রশ্ন করা হলে সে আগে প্রশ্ন বলে তারপর উত্তর দেয়, এর সাথে সে পা নাড়ে, তখন তার মাকে জিজ্ঞাসা করতে হবে সে কি ঘুমের মধ্যে পা নাড়ে কিনা। যদি নাড়ায় তাহলে ওষুধ হবে জিঙ্কামেড। মানে এটা তার ধাতুগত সমস্যা কিনা এটা জানতে হবে, এই জন্য তার মাকে জিজ্ঞাসা করতে হবে যে সে ঘুমের মধ্যে কি পা নাড়ে কিনা। যদি শিওর হন তখন তাকে নিশ্চিন্তে জিঙ্কামেড দিতে পারবেন। শিশু যদি ভেঙে ভেঙে কথা বলে এবং দুধ পছন্দ না করে এবং গায়ে কাপড় রাখতে না চায় তাহলে ওষুধ হবে এন্টিম ক্রুড। ডক্টর সুনিময় সরকার বলেন শিশু যদি ভেঙে ভেঙে কথা বলে এবং দুধ পছন্দ না করে এবং গায়ে কাপড় রাখতে না চায় তাহলে তার ওষুধ হবে এন্টিম ক্রুড। ভেঙে ভেঙে বলা মানে কাউকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, সে বলল আমার নাম মাহফুজ, মানে একবারে কথাটা বলে না, ভেঙে ভেঙে কথাটা বলে। এর সাথে যদি সে দুধ পছন্দ না করে এবং তার গায়ে কাপড় রাখতে না চায় তাহলে তার ওষুধ হবে এন্টিম ক্রুড। এন্টিম ক্রুডের শিশুরা তার শরীরে স্টেথোস্কোপ লাগাতে দেয় না। ডাক্তার যদি তার শরীরে স্টেথোস্কোপ ধরতে যায় তাহলে সে ডাক্তারের মুখে থুতু মারে। এটা কিন্তু এন্টিম ক্রুডের খুব গুরুত্বপূর্ণ সিমটম যে তারা তাদের শরীরে স্টেথোস্কোপ ধরতে দেয় না। তারা হয় মোটাসোটা বদরাগী। যেমন ডাক্তার যদি এন্টিম ক্রুডের রোগীকে বলে আপনি কি জন্য এসেছেন, তিনি উত্তরে বলবেন আমাকেই যদি বলতে হয় তাহলে আপনি এখানে বসে আছেন কেন, আমি কি জন্য আসছি আপনি বুঝেন না। টিউবারকুলি নামে শিশুরাও শরীরে স্টেথোস্কোপ লাগাতে দেয় না। শিশুদের উচ্চতা বৃদ্ধি করার জন্য পিটুইটারিন অ্যান্টিটিরিয়র 200 প্রতি সপ্তাহে একবার এবং লেসিথিনিন 1x বা 30 দিনে 3 বার করে দিতে হবে। শিশুদের উচ্চতা বৃদ্ধি করার জন্য পিটুইটারি অ্যান্টিটিরিয়র 200 প্রতি সপ্তাহে একবার এবং লেসিথিনিন 1x বা 30 দিনে 3 বার করে দিতে হবে। এটা একটা ডাক্তারের ক্লিনিক্যাল টিপস দিয়েছেন, আমি এটা কি আপনাদের সামনে দিলাম, প্রয়োগ করে দেখতে পারেন। কারণ পিটুইটারিন কিন্তু বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। তো স্যার এটার জন্য এটা প্রয়োগের জন্য স্পেসিফিক কোন সিম্পটম আছে কি? পিটুইটারিন শুনেন এগুলা হলো সার্কুট ওষুধ, তো এগুলাতে তেমন একটা সিম্পটম পাবেন। ক্লিনিক্যাল অভিজ্ঞতায় এগুলা ব্যবহার হয় সাধারণত, কারণ এগুলা তো তেমন প্রুভ করা হয়নি। এগুলা ক্লিনিক্যাল ভাবে ব্যবহার করছেন, ব্যবহার করে যে যেমন উপকার পাইছেন সেটা আর কি তুলে ধরছেন, কারণ এগুলা তো ম্যাথমেটিকা পাবেন না আপনি। এমন হইলে তো স্যার খাটু মানুষের জন্য বিশাল বড় সুসংবাদ, যে সমস্ত মেয়েরা খাটু এটা তো সবার ক্ষেত্রে না। ধরেন আপনার একজন বংশে সবাই লম্বা, এখন বাচ্চা হয়েছে, বাচ্চা খুব খাটো হয়েছে, মানে একটু ছোটোখাটো হয়েছে, সে বাড়তেছে না তার সমস্যার কারণে, তখন দিলে সেটা বাড়বে। এখন আপনি একটা ফ্যামিলিতে সবাই খাটো, আর আপনি ওনাকে ওষুধ দিয়ে তো বড় বানিয়ে দিতে পারবেন না। যাদের বয়স হয়ে গেছে তাদেরও সম্ভব না। যখন তার বৃদ্ধির সময় থাকে যে এই সময় সে বাড়তে আছে, তখন আপনি দিলে তখন এটা কাজ করবে।
নাইলে তো সবাই লম্বা হয়ে যেত পিটুইটারিন খেয়ে। আমরা তো ডাক্তার, আমরা তো আমাদেরকে বুঝতে হবে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। কারণ একজন না আসছে আপনার কাছে টাক নিয়ে, তার মাথায় একটা চুলও নেই, আপনি তার মাথায় চুল জায়গা মানে গজায় দিতে পারবেন? পারবেন না। কিন্তু এখন একজন রুগী আসছে যে আপনার চুল পড়ে যেতেছে, আপনি তার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানোর ব্যবস্থা করতে পারেন ওষুধ দিয়ে। স্বাভাবিক অস্বাভাবিকটা অবশ্যই বুঝতে হবে। শিশুকে স্পর্শ করলে চিৎকার করে এই লক্ষণে এন্টিম ট্যাট ভালো কাজ করে, আর শিশুকে স্পর্শ করলে শিশু কান্না করে এই লক্ষণে এন্টিম ক্রুড ভালো কাজ করে। এন্টিম ট্যাট আর এন্টিম ক্রুডের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। শিশুকে স্পর্শ করলে চিৎকার করে এই লক্ষণে এন্টিম ট্যাট ভালো কাজ করে, আর শিশুকে স্পর্শ করলে শিশু কান্না করে এই লক্ষণে এন্টিম ক্রুড ভালো কাজ করে। শিশুরা মলত্যাগের পূর্বে বিলাপ করে বা মলের ব্যাগের সময় যদি শিশু তীক্ষ্ণ চিৎকার করে তাহলে রিউম ভালো কাজ করে। শিশুরা মলত্যাগের পূর্বে বিলাপ করে বা মলের ব্যাগের সময় যদি শিশু তীক্ষ্ণ চিৎকার করে তাহলে রিউম ভালো কাজ করে। শিশুরা যদি সন্ধ্যার দিকে লাফালাফি করে তাহলে সিনা ভালো কাজ করে। যে সন্ধ্যা হইলে শিশুটা লাফালাফি শুরু করে তাদের জন্য সিনা ভালো কাজ করবে। এটা সাধারণত কৃমির কারণে এই সমস্যাটা দেখা দেয়। যদি শিশু একজনের কোল থেকে অন্যজনের কোলে যেতে চায় তাহলে ওষুধ হবে পালসিটিলা। পালসিটিলা শিশুদের শরীরে স্টেথোস্কোপ ধরলে তারা হাসে। ইন্টিম কোরের শিশুদের শরীরে যদি স্টেথোস্কোপ ধরা হয় তাহলে তারা রাগ প্রকাশ করে, যেটা বললাম যে তারা ডাক্তারের মুখে থুতু মারে। যদি শিশু একজনের কোল থেকে অন্যজনের কোলে যেতে চায় তাহলে পালসিটিলা ভালো কাজ করে। পালসিটিলার শিশুরা এক কোল থেকে আরেক কোলে যেতে চায় তারা সান্ত্বনা পাওয়ার জন্য, তারা আদর সোহাগ পাওয়ার জন্য। মানে এটা হলো পালসিটিলার তো মূল লক্ষণ। আর পালসিটিলার শিশুদের শরীরে স্টেথোস্কোপ ধরলে তারা হাসে, আর এন্টিম ক্রুডের শিশুরা রাগ প্রকাশ করে। এন্টিম ক্রুড, এন্টিম টার্ট এবং টিউবারকুলিনামের শিশুরা শারীরিক পরীক্ষা করতে দেয় না। এন্টিম ক্রুড, এন্টিম টার্ট এবং টিউবারকুলিনামের রোগীরা শারীরিক পরীক্ষা করতে দেয় না, মানে তাদের শারীরিক পরীক্ষা করতে গেলে তারা রাগ প্রকাশ করে। যদি শিশুর সকালে উদ্রাময় দেখা দেয় এবং শুষ্ক আক্ষেপে কাশি দেখা দেয় যা গলা স্পর্শ করলে বৃদ্ধি পায় তাহলে রিউমেক্স ভালো কাজ করে। যদি শিশুর সকালে উদ্রাময় দেখা দেয় এবং শুষ্ক আক্ষেপিক কাশি দেখা দেয় যা গলা স্পর্শ করলে বৃদ্ধি পায় তাহলে রিউমেক্স ভালো কাজ করে।